প্রশ্ন হবেই। বিরাম চিহ্নের ব্যবহার এখান থেকে প্রশ্ন হয়, বাগধারা বাগবিধি থেকে প্রশ্ন হয়, অনুবাদ, বাক্য সংকোচন। লক্ষ্য রেখেন এই পাঁচটি টপিকস থেকে যে প্রশ্ন হয়, যে পাঁচটি টপিকস থেকে আপনি কমপক্ষে 8টি প্রশ্ন হবে। মানে বিগত দিনের আলোচনা থেকে আমরা যেটা বলতে পারি যে 8টি প্রশ্ন যদি এখান থেকে হয়, তাহলে এই 5টি টপিকস সাধারণত ক্লাস কেন্দ্রিক বুঝে পড়ার মতন তেমন কিছু নাই, শুধু ইম্পর্টেন্ট সাজেশন করার আছে। মানে বাক্য সংকোচন, বাগধারা, বাগবিধি এগুলো কিন্তু বুঝিয়ে বুঝিয়ে ক্লাস ধরে ধরে পড়ার মতন তেমন কিছু না। আপনাদের একটু ধারণা দিলে মানে পেরে যাবেন, এবং নিজেদের কিন্তু বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা দেখি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো দিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু এগিয়ে থাকতে হবে। তাহলে আমরা দেখি এই 5টি টপিক যদি ক্লাস কেন্দ্রিক পড়া কমও থাকে, কিন্তু প্র্যাকটিস কিন্তু আপনার বাসায় অনেক করতে হবে, কারণ এখান থেকে তো প্রশ্ন বেশি হয়। যাই হোক, পরের ধাপটা একটু লক্ষ্য রেখেন। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, এই টপিকস থেকে প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশ মানে হবে। তাহলে আমরা এখানে দেখি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, এই যে যে 3টি টপিকস, এটাও কিন্তু ক্লাসে বুঝিয়ে পড়ার মতন তেমন কিছু নেই। এটা সাধারণত আমরা যে সাজেশন করবে এটাই, তাহলে আমরা দেখি দুটো ধাপ হয়ে গেল। মানে এটা আপনাকে কিন্তু অনেক মানে সময় নিয়ে সাজেশন গুলো কিন্তু আমাদের সাজেশন গুলোকে আপনার একটু ভালো মতন একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে যে কয়েকটা টপিকস বলবো সবাই একটু লক্ষ্য রেখেন। যে ভাষারীতি, এটা পড়া কম, কিন্তু এখানে আমাদের একটু ব্যাপকতা অনেক, তো আমাদের একটু সংক্ষিপ্ত করে ইম্পর্টেন্ট তথ্য বুঝিয়ে দিতে হবে, ক্লাস বিশেষ দরকার হবে এখানে। শব্দ আর শব্দ ভাষারীতি। শুদ্ধি। হ্যালো, কেউ কিছু বলছেন? জি, ভাষা শব্দ আর ভাষারীতি। না, একটু আমি 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 টপিকসটাকে এভাবে করতেছি, একটু আমার কথাটা একটু শুনেন। শব্দ শুদ্ধি, এটাও কিন্তু আপনার যেমন আপনি যদি 1 ঘন্টা যা পড়বেন, আমাদের 5 মিনিটের পড়া আপনার 1 ঘন্টার পড়া কাজে লাগবে। একটা বিশেষ টেকনিকের পড়া আছে, এটা কিন্তু ক্লাসের প্রতি নির্ভরশীল হতে হবে। আপনি ক্লাস ছাড়া পারবেন না তা না, কিন্তু ক্লাসে আপনি ক্লাস করার পরে যদি আপনি পড়েন, তাহলে অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আয়ত্তে আনতে পারবেন। অর্থাৎ আমি ক্লাসের প্রতি কোন কোন টপিকস গুলো গুরুত্ব দিবেন আমি সেটা বলছি। যেমন সন্ধি, সন্ধি ক্লাস কেন্দ্রিক, ক্লাসের পরে পড়লে আপনি আগে পড়লে 1 ঘন্টা যা পারবেন, আর ওই 1 ঘন্টার পরে আপনি 10 মিনিটে এগিয়ে যাবেন, মানে ওই পুরোটা আমাদের টেকনিক অনুযায়ী পড়লে। কারক, সমাস, প্রত্যয়, তো আমরা দেখি এই কয়েকটি টপিকস থেকে কিন্তু প্রশ্ন বিশেষ করে হয়েছে। এই কয়েকটা টপিকসকে খুব গুরুত্ব দিতে হবে। আর সাহিত্য বলছি, সাহিত্যের অল্প কয়েকটি প্রশ্ন আসে, সেটা আমাদের আলোচনা মানে থাকবে। এটা তত না, আপনারা নিজেরাই সাজেশন দিয়ে দেবো। শব্দশুদ্ধি, সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, এখান থেকে তো প্রশ্ন হয়। এগুলো ক্লাস কেন্দ্রিক আপনাকে কিন্তু একটু পড়তে হবে। আর বর্ণ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, পদ প্রকরণ, শব্দ ভান্ডার, বাক্য, এগুলো সাধারণত প্রশ্ন এ পর্যন্ত হয়নি। তার মধ্যে আমি একটু সাজেস্ট করব আপনারা বর্ণ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, এই উপসর্গ, এই কয়েকটা একটু পড়বেন। পদ প্রকরণ এবং শব্দ ভান্ডার, বাক্য, এগুলো আবার সিলেবাসে নেই। তো সব মিলে যদি আমরা দেখি যে এই যে যে আমি ব্যাকরণটাকে 3টি ভাগে ভাগ করেছি, যেগুলো বিশেষ করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে আপনার আহ প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ কিন্তু প্রায় আপনার বাসা কেন্দ্রিক পড়া, অর্থাৎ নিজে নিজে প্র্যাকটিস, আমাদের শীট অনুযায়ী, সাজেশন অনুযায়ী। আর অন্যান্য যে কয়েকটি টপিকস, বিশেষ করে ভাষারীতি, শব্দশুদ্ধি, সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, এগুলো একটু ক্লাসের পরে পড়লে আপনারা উপকৃত হবেন বেশি। যাই হোক, আমরা যে 5টি ক্লাস পাবো বা 2-1টি ক্লাস যদি বেশি থাকে, সে তখন আমরা হয়তো ওইভাবে আলোচনা করব। আপনারা যদি যেভাবে সাজেস্ট করব বা যেভাবে শীট পাবেন বা যেভাবে এখানে আলোচনাটা আসবে, এইভাবে আপনারা একটু বাসায় ভালো মতন প্র্যাকটিস করলে আসলে বাংলায় আহামর এই তেমন কঠিন না। নম্বরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ভালো একটা নম্বর পেয়ে যাবেন। এখন বাংলায় যদি 25 নম্বর আসে, আপনার এখানে লক্ষ্য রাখবেন 5 নম্বর বলা হয়েছে। আমরা দেখি যে 80 পরীক্ষা, মানে এমসিকিউ 80,
5 নম্বর পেতে হলে 32 পেতে হবে। আপনি বাংলা ইচ্ছা করলে, আমরা অনেক ক্ষেত্রে বলি বাংলা ইচ্ছা করলে যদি একটু একেবারে কঠিন হয় না, আমি দেখেছি প্রশ্ন একেবারে কঠিন হয় না। না পারলে সব সহজ প্রশ্ন কঠিন, আবার পারলে সব কঠিন প্রশ্নই কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু মোটের উপর আমরা দেখেছি যে প্রশ্ন তত একেবারে কঠিন হয় না, এখানে 20 পর্যন্ত পাওয়া খুবই সহজ। তো বাংলায় যদি আপনি 25-এর মধ্যে 20 পেয়ে যান, তাহলে অন্যান্য সাবজেক্টে তো যার যার সাবজেক্ট আছে সেই সাবজেক্ট গুলোতে ভালো করবেন, নির্দিষ্ট সাবজেক্টে আপনারা পড়ালেখা করেছেন। সব মিলে আপনি 40% যে আপনার পাস, না 40% যে পাস, আপনাকে শুধু পাস করলে তো হবে না, আপনাকে কিন্তু সিরিয়ালে টিকে থাকতে হবে। তো আমরা সবসময় মনে করি প্রশ্ন সহজ হোক কঠিন হোক যাই হোক না কেন, আপনি যদি সিরিয়ালে গিয়ে টিকে থাকেন তাহলে ওটাই হচ্ছে সফলতা। শুধু পাশের উপর নির্ভর করলে এখানে হবে না। যাই হোক, আমরা এক একদিন হয়তো এই কথাগুলো একটু একটু বলবো, আপনারাও অনেকটা জানেন। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখেন, এই পরের পর্বে আমি আমি সাধারণত ক্লাস নিলে প্রত্যেক দিন একটা করে পরীক্ষা থাকে। আজকে তো সাধারণত পরীক্ষাটা নেওয়া যাবে না, কারণ সময় আমাদের এভাবে চলে গেছে। আমরা প্রথম দিনে একটা টেস্ট নিয়ে থাকি, আমি নেই সাধারণত, দেখি বাংলা এভারেজ আপনারা কেমন করেন। তারপরে এক একটা ক্লাস ভিত্তিক ক্লাস টেস্ট হয়। যাই হোক, আজকে আমাদের ওইভাবে সাজিয়েছি। পরীক্ষাটা নিতে পারেন স্যার। এখন পরীক্ষাটা নিতে গেলে আমাদের সময় চলে যাবে। এই যে প্রশ্ন করা আছে আমার, এই যে উত্তরও দেওয়া আছে, আমরা এটা যাব না। সে দেখেন, ভাষারীতি একটু লক্ষ্য রাখবেন। ভাষারীতি, আপনার ভাষা নিয়ে আলোচনা কিন্তু ব্যাপক আলোচনা আছে, আপনারা ওই দিকে যাবেন না। যে এখানে দেখবেন যে বাংলা ভাষার আপনি আহ প্রথমত লক্ষ্য রাখবেন, ভাষার অংশ হচ্ছে 3টি। কোন কোন বইতে বা কোন কোন জায়গায় বলে 4টি, এটা বলবেন না। ভাষার অংশ 3টি। কি? সেটা হচ্ছে ধ্বনি, বা শব্দ, বাক্য। লক্ষ্য রাখবেন, কথাগুলো একটু লক্ষ্য রাখেন। ধ্বনি, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, কয়েকটি বর্ণ একত্রিত হয়ে অর্থ প্রকাশ করলে শব্দ, আর কয়েক শব্দ একত্র হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তখন সম্পূর্ণ, তখন সেটা হয়ে যায় বাক্য। তা আমরা দেখি ধ্বনি বা বর্ণ, শব্দ, বাক্য, এই 3টি মিলেই একত্রে যেই পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে, সেই পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশই হচ্ছে ভাষা। আর এই ভাষা আমরা বিভিন্ন ভাবে, মানে গঠন প্রকৃতি, এর শুদ্ধ রূপ, যেই শাস্ত্রে আলোচনা করে, প্রকৃতি যে শাস্ত্রে আলোচনা করে, সেটা হচ্ছে ব্যাকরণ। এখন লক্ষ্য রেখেন একটু কথা, যে ব্যাকরণ কি করে, শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য নিয়ে যেমন আলোচনা করে, আবার এর অর্থ নিয়েও আলোচনা করে। এজন্য মনে রাখবেন যে ব্যাকরণ এই 3টি তো আলোচনা করে, সাথে অর্থ নিয়ে আলোচনা করে বলেই ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। তাহলে আমরা এখানে বলছি, মূল পয়েন্টটা লক্ষ্য রেখেন, ভাষার অংশ হচ্ছে 3টি। আর এই 3টি ছাড়া ব্যাকরণ কি করে, অর্থ আলোচনা করে বলে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। যেমন ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপ তত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এছাড়া ব্যাকরণ, উচ্চতর ব্যাকরণে আরো দুটো বিষয় আলোচনা করে, সেটা হচ্ছে অভিধান তত্ত্ব আর ছন্দ ও অলংকার। তো আমরা দেখি, মূলত আমরা পড়তেছি স্বাভাবিক বেসিক ব্যাকরণ। এখানে আমরা বলবো ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি, আর ভাষার অংশ হচ্ছে 3টি। অর্থ কিন্তু ভাষা না। আমরা দেখি ধ্বনি, শব্দ, বাক্য, এটা কিন্তু ভাষার অংশ, এই 3টি কিন্তু ভাষার অংশ। আর এই 3টির অর্থ আলাদা কিন্তু। যাই হোক, আমরা এখানে আর তেমন দরকার নেই। আমরা দেখি এই ভাষা রীতি, বিশেষ করে কথ্য রীতি, লেখ্য রীতি, এগুলো কিন্তু আপনারা 9-10-এর পুরনো বা নতুন যে 9-10-এর ব্যাকরণ বইটি আছে, পুরনো আর নতুন দুটো একটু পড়বেন। বিশেষ করে পুরনো বইতে একটু ভালো পাবেন। পুরনো বইতে দেখবেন এটার পার্থক্য দেওয়া আছে, যে কথ্য আর লেখ্য। তো আমরা দেখি লেখ্য আর কথ্য, এগুলো আবার সব মিলে আমরা এখানে লেখ্য রীতির আবার দুটো রূপ পাই, সাধু ও চলিত। এখন সাধু ও চলিত ভাষার যে পার্থক্য, সেই পার্থক্যটাকে একটু পড়তে হবে। এখন এই পার্থক্য আপনাদের মতন সাধারণত এই ক্লাস করে করে বোঝানোর দরকার নেই। যে সাধু ভাষা,
গুরু গম্ভীর, আর হালকা চতুর হলো চলিত ভাষা। এইভাবে একটু দেখবেন। কিন্তু আমরা যদি সম্পূর্ণ করে একটা মূল পার্থক্য পাই, যেমন সেটা হচ্ছে যে যে সাধু ও চলিত রীতির মূল পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে মূল পার্থক্য হলো আমরা এখানে সর্বনাম ও ক্রিয়াপদের রূপভেদ সেটা পেয়ে যাবেন। এখানে আমি একটা অল্প ইসের জন্য লিখে লিখে দিচ্ছি না। আহ যে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনামের রূপভেদ। মানে ক্রিয়া ও সর্বনাম পদ চলিত রীতিতে হয় সংক্ষিপ্ত, আর সাধু রীতিতে হয় পূর্ণাঙ্গ। এটা হচ্ছে মূল পার্থক্য। এছাড়া আরো 4-5টা পার্থক্য পাবেন, আমি এখানে একটু বলে দিই, আপনারা 9-10 পুরোনো বই থেকে একবার পড়বেন। এই ভাষা রীতি কিন্তু তেমন আপনার পড়া না। এরপরে আমরা দেখি বর্ণ, ধ্বনি ও বর্ণ প্রকরণ। এখান থেকে তেমন প্রশ্ন হওয়ার কথা না, কিন্তু তারপরও আমরা এখান থেকে পড়বো। সেটা হচ্ছে আপনি ধ্বনি ও বর্ণের আমাদের আলাদা একটা আলোচনা থাকবে, ধ্বনি পরিবর্তনের একটা আলোচনা থাকবে, নত্ব সত্য বিধানের একটা আলোচনা হয়তো আমাদের এখানে থাকতে পারে। কিন্তু সেখানে একটা দিক লক্ষ্য রাখবেন যে এই সব আলোচনা করে যদি আমরা সব ধরে ধরে করতে চাই, তাহলে কিন্তু বিসিএস এর মতন 20-25টা ক্লাস লেগে যাচ্ছে। কিন্তু এই কারণে আমার এখানে আলোচনাগুলো একটু মূল পয়েন্টটা থাকবে, যে যেটা আপনার সিলেবাস অনুযায়ী এখানে যা দেওয়া আছে সেইগুলোর প্রতি আমাদের বেশি একটা লক্ষ্য দিতে হবে। তো ওই ক্ষেত্রে বলছি ধ্বনি ও বর্ণ বা ধ্বনি পরিবর্তন যে একটু পড়বেন না তা না কিন্তু। তাহলে আমরা দেখি ধ্বনি ও বর্ণের ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য রেখেন। আপনি বাংলা বর্ণমালায় 50টি বর্ণ পাবেন, তার মধ্যে 11টি হচ্ছে স্বরবর্ণ, আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। একটু লক্ষ্য রেখেন, আমরা মৌখিক কথাগুলো একটু তাড়াতাড়ি 2-1 মিনিটে বলছি। যে 11টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 10টি। এই সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার হলো 10টি। এগুলো কিন্তু আপনি শীটে পেয়ে যাবেন। আর মূলত আপনি মূল প্রশ্ন যে কার কয়টি? 10টি। তাহলে কার নেই কয়টি? একটি। ওটার নাম কি? অ। তাহলে অ এর কোনো কার নেই। তাহলে আমরা দেখি এই যে 11টি স্বরবর্ণ, এর মধ্যে এর সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার আছে 10টির। এখন এই 11টি স্বরবর্ণের মধ্যে এখানে একটা দিক লক্ষ্য রাখবেন, সেটা কিন্তু শীত যে আপনাদের হাতে গিয়েছে কিনা জানি না। দেখবেন যে এই 11টি স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরবর্ণ আছে। মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ পাবেন 6টি, আর মৌলিক স্বরধ্বনি পাবেন 7টি। তাহলে লক্ষ্য রাখতে হবে ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আমরা দেখি মৌলিক স্বর বর্ণ হিসাবে 6টি, আর ধ্বনি হিসাবে 7টি। আরেকটা তথ্য, যৌগিক মানে একের অধিক স্বরধ্বনি মিলে যখন একটা স্বরধ্বনি হয় তখন সেটা হয় যৌগিক। যৌগিক স্বরধ্বনি মোট পাওয়া যাবে 25টি, কিন্তু বর্ণ পাওয়া যাবে 2টি, ওই আর ও। তাহলে আমরা দেখি এই যে মৌলিক, যৌগিক, বর্ণ কয়টি আর ধ্বনি কয়টি, আর ওখানে আছে আপনাদের বলছিলাম কার কয়টি। এই 3টি মানে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, কার হচ্ছে 10টি, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, মৌলিক যৌগিক ধ্বনি হচ্ছে 25টি, মৌলিক সরি যৌগিক, মৌলিক না, যৌগিক স্বরধ্বনি 25টি, স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। দেখেন এই কয়েকটি খুব ইম্পর্টেন্ট। এখন যদি আমরা এই স্বরধ্বনি নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে যাই, তাহলে কিন্তু একটা ক্লাস হয়ে যাবে। এই জন্য লক্ষ্য রাখবেন 5টি ক্লাসে আর আমাদের মধ্যে মূল আলোচনাটা আসতে হবে। এর মধ্যে কিছু কিছু যদি আপনি প্র্যাকটিস করার পরে যদি প্রশ্ন থাকে, পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন। এখন তাহলে আমরা এরপর থেকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটু লক্ষ্য রেখে ব্যঞ্জন ধ্বনি, আপনার ব্যঞ্জন বর্ণ পাবেন 39টি। এর মধ্যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে, লক্ষ্য রেখেন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি যদি মৌলিক বলি তাহলে ব্যঞ্জন আর 39টি থাকবে না, হয়ে যাবে 30টি, আর বর্ণ হবে 30টি। তার লক্ষ্য রাখবেন মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, মৌলিক ব্যঞ্জন বর্ণ 30টি। কিন্তু আমরা মৌলিক স্বরধ্বনি পেয়েছি 7টি,
তাহলে ব্যঞ্জন আর স্বর মিলে হয় 37টি। এখন আপনাকে প্রশ্ন যদি করে মৌলিক ধ্বনি কয়টি, স্বরও বলবে না, ব্যঞ্জনও বলবে না, তখন মনে রাখবেন স্বর হচ্ছে 7 আর ব্যঞ্জন হচ্ছে 30, 37টি। এই যে এই পয়েন্টগুলো একটু লক্ষ্য রাখতে হবে। আর যদি বলে মৌলিক বর্ণ কয়টি, অর্থাৎ স্বরবর্ণ 6, ব্যঞ্জন বর্ণ মৌলিক 30, অর্থাৎ 36টি। তাহলে আমরা দেখি স্বর ব্যঞ্জন যদি আলাদা মৌলিক বলে উত্তর একরকম, আর যদি স্বর ব্যঞ্জন না বলে শুধু মৌলিক বলে তাহলে ধ্বনি বললে 37, বর্ণ বললে 36। সেটা কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো আমরা দেখি এইখান থেকে এই আলোচনাগুলো আংশিক একটু দেখবেন। আর ধ্বনি পরিবর্তনের কিছু কিছু সাইড আছে, এটা আমরা এখন আলোচনায় যাব না, আমরা নত্য সত্য বিধান থেকে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনায় আসব। আমরা ধ্বনি পরিবর্তনের আলোচনাটা একটুখানি আংশিক করতেছি। সেটা হচ্ছে আপনি এখানে দেখেন যে স্বরাগম, বিশেষ করে এই স্বরাগমটা একটু ভালো মতন পড়বেন। তার মধ্যে আদি স্বরাগম, মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমটা আপনারা কি ক্লাসের আমাদের একটু ডিস্টার্ব হয়েছে বলে কথাগুলো আগে বলতে পারিনি। যখন একটা খাতা রাখবেন সামনে, যখন একটু কিছু কিছু লিখে নিতে যেন পারেন। এই মধ্য স্বরাগমটা খুব ইম্পর্টেন্ট, যদি আসে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আসে, তো সেই ক্ষেত্রে বলছি। তো মধ্য স্বরাগমের মাঝখানে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন মনে রাখবেন মধ্য স্বরাগম। তবে যেটা আগমন ঘটে কিনা সেটা দেখলে কিন্তু বোঝা যায়, কিন্তু কখনো কখনো বোঝা যায় না। যেই শব্দগুলো, সেইটা এই যেখানে উদাহরণ দিয়েছি একটু লক্ষ্য রেখেন। দেখেন রত্ন, প্রীতি, মুক্তা, গ্রাম, শ্লোক। এখন আপনাদের গ্রাম থেকে যদি আমি একটা উদাহরণ দেখেন, ডান দিকে আছে গ্যারাম, তখন মনে হয় কি এই একারটা হচ্ছে গয়ের আগে, কিন্তু মনে রাখতে হবে কার কখনো ব্যঞ্জনের আগে হয় না, দেখতে আগে হতে পারে, হয় পরে। এটা ব্যাখ্যা করে পড়লে অনেক সময়ের দরকার, আপনাদের আমি ব্যাখ্যা করব না, একটা শুধু আংশিক উদাহরণ দিলাম। আপনারা এখানে টেকনিকে শিখবেন কি, যদি দেখেন যুক্ত ব্যঞ্জন, এই যে এই দেখেন সবকটা যুক্ত ব্যঞ্জন, পরে গিয়ে কি ভেঙ্গে লেখা। যদি দেখেন প্রথমে যুক্ত ব্যঞ্জন পরে ভেঙ্গে লেখা, এই ভেঙ্গে লেখা দেখলেই আন্দাজে উত্তর দিবেন মধ্য স্বরাগম। যদি না হয় আমি রিস্ক। তো এই ক্ষেত্রে আমরা বলি যে এটা যদি আপনাকে ব্যাখ্যা করে পড়াই 10 মিনিটের বেশি লাগবে, কিন্তু আমরা একটুখানি ব্যাখ্যায় গিয়েছিলাম। আর দরকার নেই, কারণ ব্যাখ্যা ছাড়াই আপনি বুঝবেন কোন শব্দের মাঝখানে যদি কোন স্বরধ্বনির আগমন হয় তাহলে ওটা হচ্ছে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আর কিছু কিছু কঠিন কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এই যুক্ত ব্যঞ্জন ভেঙ্গে লেখা দেখলেই বলে ফেলবেন মধ্য স্বরাগম, মানে প্রথমে যুক্ত পরে ভেঙ্গে লেখা, মধ্য স্বরাগম। আর তেমন দরকার নেই। এরপরে আপনি দেখেন স্বরসংগতি তেমন নাই, অপিনিহিতিটা একটু ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য রেখে। অপিনিহিতিতে আপনি দেখবেন আজি, আইস, সাধু, সাধ, রাখিয়া, রাখ্যা, একটু লক্ষ্য রেখেন। আমি আরো দু একটা উদাহরণ এখানে দিতে পারি। বাক্য, বাক্য, অর্থাৎ আপনি যদি দেখেন যে বিশেষ করে কোন শব্দ একটু আঞ্চলিকতার মধ্যে চলে গেছে, আঞ্চলিকতার মধ্যে আমরা বলছি যে এটা আমরা একটু সংক্ষেপে পড়াচ্ছি বলে ব্যাখ্যায় যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। যেমন বাক্য, কিন্তু আমরা যদি বলি বাক্য একটু আঞ্চলিক আঞ্চলিক এবং অশুদ্ধ হবে, সত্য, সত্য, তখন ওটাকে আপনি অপিনিহিতি বলবেন। তবে এখানে মনে রাখতে হবে অপিনিহিতি হচ্ছে পরের ই বা উ আগে উচ্চারিত হলে তখন তাকে অপিনিহিতি বলে, এটা সংজ্ঞাটা পড়বেন। আর উদাহরণটা যেমন রাখিয়া, রাখ্যা, মাসুয়া, মাসা, গাছুয়া, গাছা। অর্থাৎ সাধু থেকে যদি আপনি দেখেন আঞ্চলিকতায় যায়, এই আঞ্চলিকতায় গেলে ওটা ওই ধ্বনি পরিবর্তনটাকে অপিনিহিতি বলে সাধারণত। আমরা এরপরে আরেকটা ধ্বনি পরিবর্তন দেখব, সেটা হচ্ছে সম্প্রকর্ষ, হচ্ছে মধ্য স্বরাগম বিপ্রকর্ষর বিপরীত।
মানে এখানে হচ্ছে মানে আদি স্বরলোপ, এখানে লোপ পাবে আর ওখানে আগমন হবে। যেমন দেখেন অলাবু লাবু লাউ, অর্থাৎ অ লোপ পেয়েছে। যদি আগমন হয় তখন হয় মধ্য স্বরাগম, আর যদি লোপ পায় তখন ওটা হয়ে যায় মানে মধ্যস্বর লোপ। এজন্য মধ্য স্বরাগম আর মধ্যস্বর লোপ বা সম্পর্কস্ব স্বর লোপ এটা হচ্ছে স্বরাগমের বিপরীত। আগমন হলে স্বরাগম আর লোপ পেলে স্বরলোপ বা সম্পর্কস্ব। এ কারণে মধ্য স্বরাগমটা যদি আপনি পড়েন ওটা উল্টো যদি হয়ে যায় তখন কিন্তু সেটা সম্পর্কস্ব বা স্বরলোপ হয়। এটা নিয়ে আমাদের অত আলোচনা দরকার নেই। এই ধ্বনি বিপর্যয় আমরা একটা দেখবি, এটা কিন্তু একটু মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসে বলে আপনাদের একটু আংশিক টাচ দিচ্ছি। যে রিস্কা রিক্সা রিস্কা, পিশাচ পিচাস, যেটা লাল দেওয়া আছে ওটাকে একটু ইম্পর্টেন্ট করবেন বেশি। লাভ ফাল, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যদি স্থান পরিবর্তন হয় তখন সেটাকে বলে ধ্বনি বিপর্যয়। আমরা এরপর দেখবো সমীভবন। এই সমীভবন আংশিক গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন সমীভবনও, এগুলো বলছি আগে ব্যাখ্যা করে পড়লে অনেক সময় লাগবে। আপনি দেখবেন প্রথমে জন্ম, অর্থাৎ ন আর ম দুটো ভিন্ন বর্ণ, এখানে আছে জন্ম, অর্থাৎ এখানে দেখেন চক্র, এখানে আছে চক্র। কোন ব্যঞ্জন বর্ণ প্রথম উদাহরণে মানে উদাহরণের প্রথমটি যদি দেখেন ভিন্ন, পরেরটি দেখেন যদি ওই ভিন্ন বর্ণ দুটি এক হয়ে গেছে একটা আরেকটার প্রভাবে, যাই হোক না কেন দেখতে একরকম ছিল ভিন্ন হয়ে গেছে একরকম, ওই একরকম হলেই তখন বলবেন সমীভবন। এই সমীভবন কিন্তু একটু ইম্পর্টেন্ট। মধ্য স্বরাগম, সমীভবন, এগুলো থেকে মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন হয়। স্যার একটু ব্যঞ্জন স্লাইড চ্যুতি মোডে এটা দেওয়া যাবে এটা স্যার? তেমন স্যার তেমন একটু একটু কথা বলতাম স্যার। শোভন স্যার, বলুন। হ্যাঁ শুনুন স্যার, বলুন। স্যার একটু স্লাইড মোডে দেওয়া যাবে? ওই যে নিচে ডান পাশে কাপ চিহ্নটা আছে, যেটা আমরা চা খাই, ওটাতে ক্লিক করলে স্লাইড মোড চলে আসবে স্যার, তাহলে স্ক্রিনটা বড় হবে, আমাদের স্যার ম্যাডামদের সুবিধা হবে। ইয়েস, ওখানে ওখানে আরেকটু এই যে এটা 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 এই পাশে স্যার, আরেকটু বাম পাশে, না ওটা জুম, হ্যাঁ এই হ্যাঁ, যে এই যে এটাতে, হ্যাঁ হ্যাঁ, জি এটা এটা ঠিক আছে না? জি, এটাতে দেন। ইয়েস স্যার, এই যে খুবই ভালো হয়েছে। এখন হচ্ছে আপনি ওই যে অ্যারো, হ্যাঁ ডাউন অ্যারো, লেফট রাইট অ্যারো দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন একটু এখানে দেখেন যে আমরা বলছি যে এই যে ধ্বনি পরিবর্তনের, আপনারা কিন্তু আমি আগে বলি যে আহ, মানে একটু মেনে নিতে হবে যে এই, ধ্বনি পরিবর্তন, ধ্বনি বর্ণ প্রকরণ এইসব ক্লাসে কিন্তু 2 ঘন্টার আলোচনা থাকে, কিন্তু আমরা এখানে কিন্তু ওইভাবে পড়াতে পারতেছি না। মূল যে পয়েন্ট গুলো ওইগুলো একটু ধরে নেবেন। যেমন এই যে দেখেন একটা মনে রাখার একটা কৌশলটা দেখেন, বলিয়া হচ্ছে সাধু। এই সাধুটা কিন্তু আপনার প্রশ্ন আসবে না, এটা উদাহরণে থাকবে। কিন্তু যখন আপনি বলবেন বল্যা, এই বল্যা বললে আঞ্চলিক হয়ে গেল। এই আঞ্চলিক যখন হয় সাধু থেকে, তখন আপনি ব্যাখ্যা না করে মনে মনে ভাববেন যে এটা অপিনিহিত হতে পারে, উত্তর হয়ে যাবে। কিন্তু এখন লক্ষ্য রেখেন, আঞ্চলিক না হয়ে যদি আবার হয় চলিত, দেখেন বলে, যদি আপনি দেখেন উদাহরণটা শেষ, শেষ উদাহরণটা মানে যে দুটি বর্ণ বা তিনটি শব্দ দুটি বা তিনটি থাকতে পারে, শেষে গিয়ে যদি বলে বলিয়া বললা বলে, এই বলে হলে আপনি বলবেন অভিশ্রুতি। তাহলে আমরা দেখি যে কোনো শব্দই, যেমন আমি একটা উদাহরণ দিই এইভাবে, গাছুয়া সাধু, এটা কিন্তু সাধু ভাষা রীতি। কিন্তু যখন বলবো গাছা তখন হয়ে গেল আঞ্চলিক। তখন আপনাকে যদি বলে কোন ধ্বনি পরিবর্তন, বলবেন অপিনিহিত। আর যখন বলবে গেছো, তখন দেখবেন শব্দটি হয়ে গেছে চলিত। কোন ধ্বনি পরিবর্তন, তখন বলবেন অভিশ্রুতি। তো ওই ক্ষেত্রে অপিনিহিতি, অভিশ্রুতি, অভিশ্রুতি কি কাকে বলে হয়তো সংজ্ঞাটা শীট থেকে দেখে নিন, কিন্তু আমাদের এখানে আর ব্যাখ্যার দরকার নেই। তো এই ধ্বনি পরিবর্তনের এই কয়েকটি যদি আপনি একটু মোটের উপর পড়েন, দেখবেন যেখান থেকে প্রশ্ন হলে কিন্তু আপনার কমন করে যাবে। কিন্তু বেশি আলোচনা বা বেশি পড়তে গেলে কিন্তু এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। বাংলা ব্যাকরণ ভালো মতন পড়তে আমার মনে হয় কারো পক্ষে রিডিং করাও সম্ভব হবে না মানে এই অল্প সময়ের মধ্যে। এজন্য ইম্পর্টেন্ট সাজেশন গুলো একটু নেওয়ার চেষ্টা করেন।
আমরা এখানে নত্ব সত্য বিধানের একটু লক্ষ্য রেখেন, কেউ কি কিছু বলবেন? ওই যে যে দুটো একটা আলোচনা করলাম, যতটুকুই হোক, আর যদি কেউ কোনো একটা তথ্য বা কোনো একটা কিছু যদি বলতে চান, হয়তো আমাদের একটু দ্রুত বলতে পারে। নেই আমাদের, মনে হয় আমরা নত্ব সত্য বিধান থেকে একটু লক্ষ্য রাখবো, এই যে যে নত্ব আর সত্য বিধানের কতগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো ওই যে বললেন যে আপনারাও হয়তো কোনো কোনো ক্ষেত্রে পড়ান, এটা কি আর 5, 7, 10 মিনিটে পড়ানো সম্ভব? আপনারা প্রথম গুলো মনে রাখবেন যে মূর্ধন্য ণ আর মূর্ধন্য ষ, এটা হচ্ছে তৎসম শব্দে হয়। এখন তৎসম শব্দে এটা যে হয় তাও কিন্তু সব তৎসম শব্দে হয় না, কোন একটা নিয়মের অনুযায়ী হয়, বিধি অনুযায়ী হয়। তাহলে মূর্ধন্য ণ আর মূর্ধন্য ষ তৎসম শব্দে ব্যবহারের নিয়মকে বলে নত্ব বা সত্য বিধি। এখন লক্ষ্য রাখতে হবে, তাহলে তৎসম শব্দ ছাড়া অন্য শব্দ আর কি কি? আমরা সবাই জানি অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশিতে কোনো মূর্ধন্য ন, কোনো মূর্ধন্য স হবে না। তাহলে মূর্ধন্য ন হয় কোন শব্দে? তৎসম শব্দ। তাও কি সব তৎসম শব্দে? না। কোন কোন তৎসম শব্দ হয়? সেই তৎসম শব্দের যে বিধি, তাকেই বলা হয় নত্ব বা সত্য বিধি। সেই বিধির এই যে দেখেন 1 নম্বরে আছে, কোনটা কোনটার পরে হয় আমি এখানে আর পড়তেছি না, দেখবেন এটা 9-10 বোর্ডের বই খুললেও পাবেন। 2 নম্বরে পাবেন আপনি এই যে কয়েকটা শব্দ এখানে পাবেন, আমরা এই জন্য সংক্ষেপে দিচ্ছি এটা। 2 নম্বরে এইটা পাবেন, 3 নম্বরে এটা পাবেন। এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে, এই নিয়মের মধ্যে পড়ে, এইটা থেকে প্রশ্ন হয় না বললেই হয়। আমরা দেখি বিসিএস এর মতন বিভিন্ন জায়গায়, আর এই অল্প সময়ের মধ্যে নিয়ম পড়ানো সম্ভব না, কিন্তু নিয়মের বাহিরে যেটা, ওটা পরীক্ষায় দিয়ে দেয় বেশি। এই জন্য আমাদের এই অল্প সময়ের টেকনিকটা হলো কি, আমি একটু বলে দেই, যদি ক্লাসটা হতো 30টি, 40টি, 50টি, তাহলে কিন্তু নিয়ম নিয়ে আপনাদের 15 মিনিট, আধা ঘন্টা পড়াতাম। এই জন্য নিয়মটাকে আমরা ড্রপ দিলাম। আপনারা একটু রিডিং করবেন, কিন্তু আপনি কি করবেন, কোন শব্দে প্রযোজ্য নয়, তাহলেই প্রশ্ন কমন পড়বে বেশি অল্পের মধ্যে। দেখবেন তবর্গের সাথে যুক্ত হলে মূর্ধন্য ন হয় না। লক্ষ্য রাখবেন, নিয়মে বলে মূর্ধন্য ন হবে কোন শব্দে? তৎসম শব্দে। তাহলে এই যে বৃন্ত, গ্রন্থ, এটা তৎসম শব্দ, মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু যেহেতু তয়ের সাথে যুক্ত হয়েছে, এবার মূর্ধন্য ন হবে না। তাহলে আমরা দেখি তৎসম শব্দে মূর্ধন্য ন হবে, কিন্তু তবর্গ হলে হবে না। এটা হলো প্রযোজ্য নয়, এটা কিন্তু আসে। বা কোন শব্দ, কোন তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহার হয় না। তাহলে 1 নম্বর খুব ইম্পর্টেন্ট। সমাসবদ্ধ, অর্থাৎ শব্দটি যদি সমাসবদ্ধ হয়, তখন কিন্তু মূর্ধন্য ন হয় না। দেখেন এখানে সর্বনাম, দুর্নাম, দুর্নীতি, এখানে নিয়মে বলে তৎসম শব্দে মূর্ধন্য ন হবে, অর্থাৎ র এর পরে মূর্ধন্য ন হবে, কিন্তু আমরা দেখেন এখানে রেফ র একই কথা, এখানে কিন্তু মূর্ধন্য ন হয় নাই, কারণ এটা সমাসবদ্ধ শব্দ। এখন কোন শব্দ, এগুলো কিন্তু আপনি ব্যাখ্যা করে করে যদি পারেন ভালো, কিন্তু এখনো সময় ব্যয় করবেন না। আপনি শুধু মনে রাখবেন যে যেহেতু এটা সমাসবদ্ধ শব্দ, এজন্য এটা ওই নত্ব বিধানের নিয়ম খাটবে না, অর্থাৎ নিয়ম অনুযায়ী হবে না এটা, আর নিয়ম মানবে না। এছাড়া যদি দেখেন বাংলা কোনো ক্রিয়াবাচক শব্দ হয়, ক্রিয়া যদি হয়, ক্রিয়াপদে র হোক বা তৎসম শব্দের যে নিয়মই হোক না কেন, ক্রিয়াপদে কখনো কোনো মূর্ধন্য ন হয় না। আর বিদেশি যদি হয়, সেখানে হবে না মূর্ধন্য ন, যেমন এই দেখেন গ্রিন ওয়েস্টার্ন, এগুলো বিদেশি শব্দে মূর্ধন্য ন কখনোই হয় না। ওই যে আগে বলছি অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার নেই। তাহলে আমরা দেখি এখানে 1 আর 2 নম্বর ইম্পর্টেন্ট বেশি, এখান থেকে প্রশ্ন আসে। যাই হোক, আমরা দেখি ঠিক কিছু কিছু শব্দ আছে এরা নিয়ম ছাড়াই হয়। তবে এখানে একটা দিক লক্ষ্য রাখবেন, এটা নিয়ম, একটা হলো নিয়ম অনুযায়ী হয়, আরেকটা হলো নিয়ম মানে না, আরেকটা হলো নিয়ম ছাড়াই হয়। যেটা নিয়ম ছাড়াই হয় সেটা হচ্ছে স্বভাবতই। এই স্বভাবতই
কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে, এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয়। আমি এখানে যেটা লাল করে দিয়েছি, লক্ষ্য রাখবেন ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, একটা কবিতার মতন আছে, পারলে একটু মুখস্থ করে ফেলবেন। অর্থাৎ আপনার নত্ব বিধি থেকে দুইটা অংশ পড়বেন, যে কোন শব্দে মূর্ধন্য ন হয় না আর কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়। এটা 5-7 মিনিটে মনে হয় আপনার পড়া হয়ে যাবে। যাই হোক, ঠিক ওই অনুযায়ী সব মূর্ধন্য স তৎসম শব্দে ব্যবহারের বিধিকে সত্যবিধি বলে। এখন আমরা দেখি কোন কোন শব্দে সব মূর্ধন্য স ব্যবহার হবে। সেরকম 1, 2, 3 এই কয়েকটা নিয়ম আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখবেন বৈকল্য পাবেন। কিন্তু আমাদের কথা, নিয়মের চেয়ে কোনটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা মূর্ধন্য স কিন্তু হয় না, সেটা ইম্পর্টেন্ট। এই জন্য ওটাকে আমি বেশি গুরুত্ব দিব। আপনি মনে রাখবেন, তৎসম সাত প্রত্যয় যদি যুক্ত হয়, তাহলে সংস্কৃত আর তৎসম একই কথা, তখন সেখানে মূর্ধন্য স হয় না। যেমন এখানে যদি আমি উদাহরণ দেই, তাহলে এরকম হয় যে ই বা উ এর পরে তৎসম শব্দ হলে মূর্ধন্য স হবে। দেখেন এখানে কিন্তু ই আছে, যে অগ্নি, কিন্তু তারপরে মূর্ধন্য স হলো না, কারণ এখানে সাত যুক্ত হয়ে গেছে। যদি কোনো শব্দে সাত প্রত্যয় যুক্ত হয়, তখন ওই মূর্ধন্য স এর নিয়ম মানে না। আর বিদেশি বা অন্যান্য অতৎসম শব্দে তো মূর্ধন্য স হয় না, এটা একটু সবাই জানেন। তো আমরা এখানে দেখি ক্রিয়াপদে, আসলে ক্রিয়াপদ কোনো বইতে পাওয়া যায় না যে তৎসম শব্দের, কিন্তু যাস, খাস, হাস, করিস, এগুলো কিন্তু এই যে দেখেন করি, এখানে কিন্তু ইকারান্ত আছে। তারপরে হওয়ার কথা ছিল মূর্ধন্য স, কিন্তু না, এটা ক্রিয়াপদ বলে আর মূর্ধন্য স হয়নি, এটা হয়ে গেছে দন্ত স। তো ওই ক্ষেত্রে আমরা দেখি যে আপনি মূর্ধন্য স কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ওটা একটু পড়বেন। আর কিছু কিছু শব্দ আছে স্বভাবতই মূর্ধন্য স হয়, সেটা একটু দেখবেন। তাহলে আমরা দেখি নত্ব আর সত্য বিধান থেকে আপনি ফিনিশিং এ পাবেন এইটুকু। মূর্ধন্য তৎসম শব্দে মূর্ধন্য ন ও মূর্ধন্য স ব্যবহারের বিধিকে বলে নত্ব বা সত্য বিধি। এই বিধির কয়েকটা নিয়ম পড়বেন একবার দুইবার, আর একটু ভালো মতন পড়বেন কোন কোন ক্ষেত্রে এই নত্ব আর সত্য বিধি খাটে না বা প্রযোজ্য নয়। আর স্বভাবতই, বিশেষ করে খাটে না বা প্রযোজ্য নয় আর স্বভাবতই, এই দুটি উদাহরণ একটু বেশি পড়বেন। এখানে দেওয়া আছে উদাহরণগুলো, এই শীট থেকে বা এই ক্লাস থেকে পড়লেই আপনি কিন্তু এইগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন। আসি আমরা তারপরে আমাদের সময় তো অনেক চলে গেছে, একটু ধৈর্য ধরে আপনারা একটু নেবেন। আমাদের আজকের আলোচনা, মেইন আলোচনাটা ছিল সন্ধি। আমরা অন্যান্য যে আলোচনাগুলো বলছিলাম যে ওটা একটু মৌখিক আলোচনা করে আপনাদের উপর ছেড়ে দেব, পরবর্তী ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে আমরা করব। এখন এই সন্ধি থেকে মনে রাখতে হবে প্রশ্ন কিন্তু আসবেই। তো সন্ধির প্রশ্ন আমি এই পর্যন্ত হিসাব করে চার্ট করে দেখেছি, সন্ধি থেকে প্রায় যদি সব সন্ধি একত্র করেন, প্রায় 4000 থেকে 4500 মতন সন্ধি পাওয়া যায়। এখন এতগুলো সন্ধি যদি পড়া থাকে, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে তো কমন পড়বেই, কিন্তু আমাদের বেছে বেছে পড়তে হবে। আমরা মনে করি 100 থেকে 150টি সন্ধি পড়লে কমন পড়ে যাবে। তার মধ্যে এমন কিছু সন্ধি আছে যে আপনি আগে থাকতেই পড়েছেন, ছোট ক্লাসে এক সময় পড়েছেন, কিন্তু এসে গেছে, কিন্তু ওইগুলো তো সবার জন্যই কমন। কিন্তু কিছু কিছু আছে যে আপনার হয়তো পড়া আছে বা পড়া নেই, বা পড়া থাকলেও এখন আবার মনে নেই। তো ওই ক্ষেত্রে যদি আমরা ইম্পর্টেন্ট করি, তাহলে কোন কোন সন্ধিগুলো একটু পড়বেন সেই দিকে একটু লক্ষ্য রেখেন। আমরা এখানে আছে যদি সন্নিহিত দুটো ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, আমরা এখানে সন্ধির উদ্দেশ্য আছে। সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এগুলো সাধারণত আপনাদের জন্য, এগুলো বেশি সময় নষ্ট করে এগুলো আর আমি আলোচনার দরকার নেই। আপনারা এখানে আসবেন, লক্ষ্য রাখবেন কি বলছি, যে 4500 সন্ধি যদি আপনি পান, তার মধ্যে আপনি একটু লক্ষ্য রেখেন, নিপাতনে সিদ্ধ সন্ধি পেতে পারেন 25 থেকে 30টি। আপনি দেখবেন 70% প্রশ্ন কেন যেন যে কোনো জব পরীক্ষা এই নিপাতন থেকে আসে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন এরকম
যে সব সন্ধি পড়ার আগে আমরা কি করব, নিপাতন পর্ব আগে, কারণ আসার সম্ভাবনা বেশি আর এখানে আহ, মানে আহ, সন্ধির সংখ্যা কিন্তু কম। তো ওই ক্ষেত্রে আমরা এখানে দেখবো এখানে নিপাতনের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। আমি একটু তথ্যটা দেই। আপনি মনে রাখবেন, নিপাতন মানে নিয়ম মানে না, সন্ধিরও কিন্তু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী সন্ধি হয়, আর নিয়ম অনুযায়ী না হলে ওটা হয় অশুদ্ধ। কিন্তু নিপাতনে বলে কি, ও নিয়ম মানে না, নিয়ম অনুযায়ী হয়নি তবু বলে আমি শুদ্ধ। এই কারণে যে সন্ধি নিয়ম অনুযায়ী হয় না কিন্তু সে নিজেকে বলে শুদ্ধ, ওই নিয়ম অনুযায়ী না হয়ে ওই শুদ্ধ সন্ধিগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু শুদ্ধ নয়। তো এই ক্ষেত্রে আমরা নিপাতনে সন্ধি আবার তিন ধরনের, যেমন সন্ধি প্রধানত কিন্তু আপনি সন্ধি পাবেন তিন ধরনের: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এগুলোর আবার বিভিন্ন প্রকারভেদ আছে, ওইগুলোর মধ্যে আমি যাচ্ছি না। আমরা তিন ধরনের সন্ধি উদাহরণ থেকে প্রশ্ন আসে, তো উদাহরণটা একটু বেশি পড়াবো। তো ওই ক্ষেত্রে আপনি দেখবেন স্বরসন্ধির এখানে যে কয়েকটা আছে একেবারে ভালো মতন পড়ে ফেলবেন। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কুল যোগ অটা, কুলোটা। একটু লক্ষ্য রেখেন, এখানে কুল যোগ ওটা, অর্থাৎ লয়ের পরে একটা অ আছে আর ওখানে প্লাসের প্রথমে কিন্তু একটা অ আছে। সন্ধির নিয়মে বলে অ অ মিলে আ হয়, কিন্তু দেখেন এখানে কুলাটা হয় না, হয়েছে কি কুলোটা। নিয়মে হয় নাই তবু ও বলে শুদ্ধ, এই জন্য ওর নাম নিপাতন। তো আমরা বলছি এই ব্যাখ্যায় আমরা যাব না, তবে একটা ব্যাখ্যা আমি করে দিলাম। এই এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কিন্তু যেহেতু নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির সংখ্যা কম, পারেন তো সব কয়টাই পড়ে ফেলবেন। এখানে দেখেন বিশেষ একটা টেকনিক দেওয়া আছে, যদি এইভাবে পড়েন প্রৌঢ়, শুদ্ধোধন ও অন্যান্য। আপনি অন্যান্যটা কিন্তু ওকার আছে, এখানে আমি একটু বলে দিই, শীট বা বইতে আপনি আকার দিয়ে পেতে পারেন, আকারটা কিন্তু নিপাতন না, ওকারেরটা নিপাতন। এজন্য আগে একটু লক্ষ্য রাখবেন, ওকারেরটা নিপাতন, আকারেরটা নিয়ম অনুযায়ী হয়েছে। তো এখানে দেখবেন প্রৌঢ়, শুদ্ধোধন ও অন্যান্য কুলোটারা গবাক্ষে বসে মার্তণ্ডের অপেক্ষা করছে। তাহলে আন্ডারলাইনে দেখেন প্রৌঢ়, শুদ্ধোধন, অন্যান্য কুলোটা, গবাক্ষ, মার্তণ্ড, তাই না? এই গবাক্ষ ইম্পর্টেন্ট, ওখানে ওই যে গবাক্ষটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি এইভাবে আসে, নিম্নে কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, তখন স্বর হতে পারে, ব্যঞ্জন হতে পারে, বিসর্গ হতে পারে। আবার কখনো কখনো আসতে পারে নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধি বা স্বরসন্ধি। এই জন্য আপনি তিন ধরনের নিপাতন আলাদা আলাদা পড়বেন, যেভাবে আসুক প্রশ্নের উত্তর কিন্তু পারবেন। তবে এই লাইনটি যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার উদাহরণটা পারবেন, এবং লাইনটি মনে রাখার পরে আপনি সন্ধিটা বিচ্ছেদ শিখবেন। সাধারণত বিচ্ছেদ কিন্তু মানে প্রশ্ন হয়, এখন কোন ভাবে হয় প্রশ্ন না দেখলে কিন্তু পারবেন, বোঝা যাবে না। যাই হোক, আমরা দেখি নিপাতনের ব্যঞ্জনে আসেন। দেখেন আমরা এখানে ওই একই কথা, নিপাতনের ব্যঞ্জনে দেখবেন আশ্চর্য। আমি একটু উদাহরণ দিই, যেমন এখানে আপনি দেখবেন, আমরা যদি বলি নিশ্চয়, বিসর্গ যোগ চয়, তাহলে আশ্চর্য হওয়ার কথা ছিল আহ বিসর্গ যোগ চর্য। এখানে কিন্তু বিসর্গ নেই, আয়ের এই যে আয়ের সাথে কিন্তু বিসর্গ নেই, তাহলে এটা কিন্তু নিয়ম অনুযায়ী হয়নি। এরপরও ও বলে আমি শুদ্ধ, এই জন্যই এটা হয়ে গেছে নিপাতন। তো আমরা এখানে বলবো যে এইরকম এখানে যে উদাহরণগুলো দেখবেন, এগুলো কোনোটাই নিয়ম অনুযায়ী হয়নি, আর এটা ব্যঞ্জনের মধ্যে পড়ে বলে এটা নিপাতনে ব্যঞ্জনে চলে যাচ্ছে। এই নিপাতনে ব্যঞ্জনের মধ্যে আশ্চর্য, মনীষা, একাদশ, দুলোক, ষোড়শ, পরস্পর, এই কয়েকটি বিশেষ ইম্পর্টেন্ট। তারপরে সংখ্যা কিন্তু বেশি না, আপনি একটু পড়ে ফেলবেন। আমরা দেখি এই পর্যন্ত যত জব পরীক্ষা বলেন, বিভিন্ন জব পরীক্ষা, সবচেয়ে বেশি বার এসেছে দুলোকটি। দুলোকটি আমরা প্রথম ক্যাটাগরিতে রেখেছি, মানে বিগত দিনের সাজেশন অনুযায়ী। আর পরস্পর কয়েকবার এসেছে বিসিএস। তো আমরা এখানে তো ওই রকম দিয়ে একটা উদাহরণ দিচ্ছি,
আপনাদের পরীক্ষায়ও কিন্তু ইম্পর্টেন্ট তথ্যগুলো তো দিয়ে দিতে পারে, আবার সহজটা দিতে পারে, কিন্তু বিশেষ করে আমরা যখন পড়াই তখন মনে করি ইম্পর্টেন্ট গুলোই আসার সম্ভাবনা। এখন এমন না যে আপনি ইম্পর্টেন্টটা পড়লেন আর অন্যগুলো পড়লেন না, কিন্তু ইম্পর্টেন্টটা একটু জোর দিবেন বেশি, তাই না? তো এটাকে একটু মনে রাখার, দেখেন আমরা এইভাবে সাজিয়েছি, আপনি অন্যভাবে সাজাতে পারেন। মুম্বাইয়ের রাজা বনস্পতি, দুলোকের বৃহস্পতি, ভোলকের পতঞ্জলির শরৎচন্দ্রকে 11 বার নিমন্ত্রণ করল। তারা মুম্বাই ষোড়শী কন্যা মনীষার রূপে আশ্চর্য হয়ে পরস্পর পরস্পর কিছু বলতেছিলেন। এমন সময় এক সিংহকে গোষ্পদের ন্যায় আসতে দেখে তারা ভয়ে তস্করের মতো পালিয়ে গেল। যদি এই কয়েকটি লাইন অর্থাৎ এই প্যারাটা যদি মনে রাখেন, তাহলে কিন্তু নিপাতনে ব্যঞ্জন সন্ধিগুলো কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর যেটা লাল দাগ করা আছে, কালার করা আছে, সেটা মনে রাখবেন যে ইম্পর্টেন্ট, ওইগুলো আপনি একটু ভালো মতন পড়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা দেখি এরপরে আসবো নিপাতনের সিদ্ধ বিসর্গ। এই যে দেখেন, বাচস্পতি, ভাস্কর, অহর্নিশ, এটা বিসর্গের মধ্যে অনেক কম আছে, তো আমরা এখানে অহর্নিশটাই মানে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এটা একটু পড়ার চেষ্টা করবেন। যাই হোক না কেন, আপনি সন্ধি যত আছে তার মধ্যে নিপাতনে সিদ্ধ সন্ধিকে প্রথম মানে গুরুত্ব সহকারে একটু পড়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, নিপাতনের সিদ্ধ তো আসে বেশি, সংখ্যায় কম, কিন্তু অন্যগুলো কি আসবে না? যদি না আসতো তাহলে কিন্তু আর আমরা সন্ধি পড়াতাম না। এখন অন্য অনেক সন্ধি বললাম, প্রায় 4000-এর উপরে সন্ধি, তার মধ্য থেকে আমরা সাজেশন করে করে আবার কিছু তথ্য দেব। তার মধ্যে স্বরসন্ধির সংখ্যা কিন্তু অনেক। যাই হোক, আমরা এই পর্বে যদি কারো কোনো একটা কথা থাকে একটু বলতে পারেন, কেন যেন আমি একা বলে যাচ্ছি, যে একটা শব্দ কেউ বলতে পারেন। হ্যালো। স্যার ওই ব্যঞ্জন নিপাতনে ব্যঞ্জন আর নিপাতনে স্বরসন্ধি এটা কখন কখন এইটা একটু বলেন স্যার। নিপাতনে ব্যঞ্জন, ওই যে বলছিলাম কি, মানে আসল যেটা এখানে হলো কি, আমরা সাধারণত সন্ধি কিন্তু গভীর অনেক পড়া। সন্ধি হচ্ছে পাশাপাশি দুটো সন্নিহিত ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। যদি আপনি দেখেন স্বর, ওই যে প্লাস চিহ্নের পূর্বে আর পরে, প্লাস চিহ্ন, আমি কিন্তু ব্যাখ্যাটা যাইনি, আমি ব্যাখ্যাটা যাওয়ার সময়ও পাচ্ছিলাম না, যে পূর্বে আর পরে যদি দুটোই স্বর থাকে তখন সেটা স্বরসন্ধি, আর ওর মধ্যে যদি একটা ব্যঞ্জন থাকে তখন সেটা ব্যঞ্জন সন্ধি। এই জন্য বলা হয় স্বরে স্বরে মিলন, স্বরের সাথে স্বরের মিলনকে বলে স্বরসন্ধি, স্বরের সাথে ব্যঞ্জনের, ব্যঞ্জনের সাথে স্বরের, আর ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের মিলনকে বলে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কিন্তু 3 ভাবে মিলে, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, আবার ব্যঞ্জনে ব্যঞ্জনে, তাই না? ওটা যদি হয়, এখন ওইটা আমরা সাধারণত ব্যাখ্যাটা আমি একটুখানি ওই যে কুলোটা পড়ানোর সময় একটু বলেছিলাম, কিন্তু ওইভাবে ব্যাখ্যাটা দেই। এই কারণে আপনারা মনে রাখবেন কি, ওটা যদি পড়াতে যাই তাহলে সন্ধি বড় ক্লাস। আমরা এখানে উদাহরণটা পড়ানোর চেষ্টা করতেছি, এই দিকে লক্ষ্য রেখে। আমরা যে একটা কথা বলতে পারবো তৎসময় স্যার একটু বলেন, প্রশ্ন করতে পারি? স্যার। স্যার প্রশ্ন করবো স্যার। একজনে একটু দ্রুত, আমাদের আলোচনা আবার যেতে হবে, একজনে বলেন। জি স্যার, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির স্যার এক্সাম্পল একটা ব্যাখ্যা একটা বোঝালে চলবে স্যার, যে কি হওয়ার কথা ছিল কি আর হয় না এই জিনিসটা, একটু একটু এই যে লক্ষ্য এক্সাম্পল। রাখবেন। এই যে দেখেন, অহ বিসর্গ, দেখেন অহ বিসর্গ যোগ নিশা, লক্ষ্য রেখেন, হওয়ার কথা ছিল নিশ। তাহলে আপনি এখানে দেখেন তো, রয়ের পরিবর্তে কি বিসর্গ হয়েছে না, তাই না? হ্যাঁ, জি জি। তাহলে আমরা দেখি, যেহেতু নিশা হওয়াটা ঠিক মানে ঠিক না, এটাকে আমরা নিপাতন নিতে পারি। কিন্তু লক্ষ্য রাখবেন, বাচস্পতি, বাস শয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে না, তারপর জি হয়েছে পতি, তাহলে শয়ের পরিবর্তে বিসর্গ হতে পারে। তারপরে ভাস্কর, ভা বিসর্গ যোগ কর, তাহলে শয়ের পরিবর্তে বিসর্গ হতে পারে। তাহলে বাচস্পতি আর ভাস্কর, এটা তো বিসর্গ সন্ধির মধ্যে পড়ে যায়, তাই না? জি লক্ষ্য রেখেন,
তাহলে আমরা যদি সন্ধির অ্যাকুরেট নিয়মে যাই, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যদি পড়ানোর মতন পড়াতাম তাহলে বলতাম এটা এই দুটো নিপাতনে হয় না। কিন্তু আমি জি যদি বলি তাহলে আমাদের ক্লাস নিয়ে কেউ একটু দুষ্টমি বলে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেলেন, এই হয়ে গেলেন, সেই কত জনে কত কিছু বলে, তখন ওইগুলো সিম্পলে থাকে। এখন কত বলি, বনস্পতি, বন যোগ পতি, ওখানে কিন্তু বিসর্গ নেই, ওটা কিন্তু নিপাতন। এই দুটো অ্যাকুরেট নিপাতন না। জি কথা জি, বুঝতে এই পেরেছেন? জন্য কনফিউশন। তো জি আমি কনফিউশন। আমি জানি আপনি কনফিউশন, তো অনেকে কিন্তু প্রশ্ন করে, কারণ আপনারা ক্লাসটা, আপনারা কিন্তু সাধারণ পরীক্ষার্থীর মতন না। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমি আমার মতন কোন ক্লাসটা সময়ের অভাবে নিতে পারতেছিলাম, তাহলে দেখতেন সন্ধি কিভাবে পড়াতাম, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেন। এরকম সমান ভাই আবার কিছু মনে নেয় না। আমরা এখানে আপনাদের পড়ানোর মতন পড়াচ্ছি না, পরীক্ষায় কমন ফেলাবো, এটা একটু মেনে নিবেন, তা না হলে উপায় নেই। কারণ ব্যাকরণের অনেক জটিলতা আছে। যদি কোনো কথা এই থাকে আমরা ক্লাসে, হয়তো আমি একদিন আপনাদের কি করবো, কি ইন্টারেস্ট থাকলে ওই দিন ক্লাস কোনো, আমি সমন্বয় কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এইভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ব্যাকরণে কোথায় গলদ রয়ে গেছে, কোথায় ঝামেলা। আমরা পড়াচ্ছি বাজারের প্রচলিত ব্যাকরণ, আমরা বেসিক ব্যাকরণ। দু একজনে বাংলার আছেন কিনা জানি না, তাহলে সে হয়তো একটু ভালো বুঝবেন, অন্য সাবজেক্টে বুঝবেন একেবারে না। এখানে কিছু কিছু সমস্যা আছে। একজনের হয়তো যে প্রশ্ন করেছেন, এজন্য আমরা আর দরকার নেই, ওইদিকে আমরা চলে আসছি। এই দেখেন এখন স্বরসন্ধিতে যাচ্ছি। এই যে এখন আমরা ওই যে, এই যে দেখেন, অ অথবা আ, মনে করেন প্লাসের বাম দিকে যদি অ হয় বা আ হয়, আবার ডান দিকে যদি অ বা আ হয়, তাহলে সন্ধির নিয়মে বলে ওখানে আ হবে। তাহলে এখানে আমরা যদি এটা একটু ব্যাখ্যা করতেছি, একজনে জানতে চেয়েছিলেন বলে, তাহলে আমরা এখানে দেখব অ যোগ অ আ, অ যোগ আ আ, আ যোগ অ আ, আ যোগ আ আ। এখানে 1 নম্বরে কিন্তু 4 ভাবে সাজানো যায়, মানে 1 নম্বরে 4টি নিয়মে পড়ে। কিন্তু আমরা 4টি নিয়মে যদি পড়ি, এরকম 350 নিয়ম পাওয়া যায় সন্ধি। 1 মিনিট করে যদি নিয়মটা পড়াই, 350 মিনিট লাগবে। লক্ষ্য রেখেন। তাহলে মূলত সন্ধি কোন ক্লাসে এই পর্যন্ত কেউই ভালো মতন পড়ায় নাই, সেটা স্কুল কলেজ যাই হোক। আর কোচিং এর ক্লাসে সন্ধি আমরা পড়াই না, সন্ধি আমরা কমন ফেলাই, কিছু মনে নেন না। এই কারণে যতটুকু কিছু কিছু পড়াবো না তা না, এখানে বোঝার চেয়ে কমন পড়ে যাবে, সেই দিকে যান, তাই না? তো আমরা এখানে দেখবো নর যোগ অধম, নরাধম। দেখেন, নরের রয়ের সাথে অ আছে, প্লাসের পরে এখানে অ আছে, মানে অ যোগ অ, এই যে রয়ের সাথে আকার হয়ে গেছে, নরাধম, তাই না? এইভাবে একটু একটু করে আমাদের জানতে হয়, কিন্তু আমাদের এখানে 1 নম্বর তেমন ইম্পর্টেন্ট না, তবে একটু একটু পড়বেন। আমি যে উদাহরণগুলো দিয়েছি খুব ইম্পর্টেন্ট, আবার শিখতেও পাবেন। 2 নম্বরে দেখেন শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা। দেখেন, অ অথবা আয়ের পরে হ্রস্ব বা দীর্ঘ ই হলে তারপরে এ হয়, কিন্তু এগুলো আপনাদের পড়ার দরকার নেই, আপনারা পড়বেন উদাহরণ। যেমন শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা। কি সযোগ ইচ্ছা, স্বেচ্ছা। মহাযোগ ইস, মহেশ। এখানে আমাদের একটা কথা বলি, যে আপনারা সাধারণত হ্রস্ব আর দীর্ঘ আছে তো, অনেকে কি করেন, হ্রস্ব আর দীর্ঘ কোথায় হবে মাঝে মাঝে, তখন আপনি মনে রাখবেন, যদি সন্ধির বেলায় কোনো, মানে সন্ধিতে তালব্য স, মূর্ধন্য স, ঢয় বিন্দু র, ক্ষীয়, এই 4টি বর্ণ দেখেন, তাহলে তার পূর্বে আপনি কখনোই হ্রস্ব দিবেন না, দিবেন দীর্ঘ। যেমন হ্রস্ব ই অথবা দীর্ঘ ই অথবা দীর্ঘ উ। যেমন দেখেন, আমরা যদি বলি ইস, মহা যোগ ইস, এই ইসকে তো আমরা হ্রস্ব দিয়ে লিখতে পারতাম, কিন্তু না, এখানে তালব্য স, মূর্ধন্য স এগুলো থাকলে ই কখনো হ্রস্ব হয় না, দীর্ঘ হয়। তাহলে আপনি মনে রাখেন, তালব্য স, মূর্ধন্য স, ক্ষীয়, ঢয় বিন্দু র, এর বর্ণের পূর্বে দীর্ঘ হয়। যাই হোক, এটা এক সময় দু একটা এভাবে পেয়ে যাবেন।
এখন এই 3 নম্বর আপনি মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এই 3 নম্বর। এখন এই 3 নম্বরের ক্ষেত্রে দেখেন, এগুলো একটু ভালো মতন পড়বেন। দেখেন সূর্য যোগ উদয়, সূর্যোদয়। তবে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে নবযোগ উড়া। তাহলে এখানে আপনাদের একটা টেকনিক দেই। 3 নম্বরে যদি কেহ মানে একটু লিখিত নিয়েন, কেহ যদি একবার একটা বুঝে নেয়, 3 নম্বরের 100টি থাকলেও আপনি বুঝবেন। লক্ষ্য রাখবেন। দেখেন তো, প্রত্যেকটি শব্দের সাথে কিন্তু একটা ওকার আছে। আমরা বলছি এটা কিন্তু আমরা নিয়মে যাচ্ছি না, আমরা একটা সহজ পদ্ধতিতে যাচ্ছি। আপনি মনে রাখবেন এই ওকারটা উঠে যাবে। ওকারটা উঠে গেলে থাকে শুধু এই বর্ণে, মানে যে বর্ণই হোক না কেন ওকারটা থাকবে না, উঠে গেল। তাহলে হলো কি নব। এরপরে ওকারটা উঠে গিয়ে নব লিখে একটা প্লাস চিহ্ন দিবেন, বাধ্যতামূলক প্লাস চিহ্ন। মানে ওখানে ওকার উঠে গেল, হলো নব, প্লাস এখন কি হবে, একটা উ হবে। সেটা হ্রস্ব হতে পারে, দীর্ঘ হতে পারে। আপনি এখানে দিবেন দীর্ঘ, কারণ এটা কিন্তু উড়া, এই যে ঢয় বিন্দুরা। এখন আসেন সূর্যোদয়, ওকারটা উঠে গেল, হলো কি সূর্য, প্লাস এবার কিন্তু একটা উ দিতেই হবে। তাহলে উটা এবার কিন্তু দীর্ঘ দিলাম না, এবার দিলাম হ্রস্ব। কারণ কি, ওই যে এখানে ঢয় বিন্দু রনা, তালব্য না, ক্ষিয় না, যদি ওই বর্ণ 4টি থাকতো তাহলে কিন্তু দীর্ঘ হয়ে যায়। তাহলে আমরা দেখি কোথায় দীর্ঘ, এটা কিন্তু বলছি। কিন্তু এখন আপনি দেখেন গঙ্গর্মী, দেখেন ওকারটা উঠে গেল, গঙ্গা। এখন কথা হচ্ছে, আপনি গঙ্গ লিখতে পারতেন, কিন্তু গঙ্গ লিখলে মিলবে না। এই যে দেখেন এখানে বলা আছে অ হতে পারে, আও হতে পারে, যেখানে যেটা মিলে। এখানে কিন্তু সূর্য লিখি না, এখানে লিখছি কি সূর্য, কারণ সূর্য দিলে হয় না। তাহলে আমার আবার এখানে গঙ্গ দিলে হয় না, দিতে হবে কি গঙ্গা। এখন কথা হচ্ছে, এরপরে দেব, ওকারটা চলে গেল, এরপর দিব উর্মি। এখন উর্মিটা তো আমরা হ্রস্ব দিয়ে দিতে পারতাম, কিন্তু না, কারণটা হচ্ছে উর্মি স্পেলিং কিন্তু হ্রস্ব না, দীর্ঘ, তাই না? তো ওই ক্ষেত্রে আমাদের এখান থেকে মনে রাখতে হবে, হ্রস্ব আর দীর্ঘ যাই হোক, ওকার উঠিয়ে আমরা প্লাস চিহ্ন দেব, এরপরে হয়তো হ্রস্ব নয়তো দীর্ঘ দিয়ে বাকি বর্ণগুলো বসাবো। তার মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পাই সেটা হচ্ছে নবরা। যাই হোক, এই 3 নম্বর একটু ভালো মতো লক্ষ্য রাখবেন। আসেন 4 নম্বরে। 4 নম্বর কিন্তু পড়া একেবারেই না, এটা খুবই সহজ পড়া। আপনি মনে রাখবেন যে এই যে রেফ আছে, যদি সরব সন্ধিতে রেফ থাকে তখন এটা বিচ্ছেদে গেলে রি হয়ে যায়। যেমন দেবর্ষি, দেবযোগ ঋষি, সপ্তর্ষি, সপ্তযোগ ঋষি, অধমর্ণ, অধম যোগ ঋণ, উত্তমর্ণ, উত্তম যোগ ঋণ। অর্থাৎ স্বরসন্ধিতে রেফ হয়ে যায় রি। এখানে একটু কথা লক্ষ্য রাখবেন, যদি এটা বিসর্গ সন্ধি হতো তখন রেফ বা র হয় বিসর্গ, কিন্তু এটা বিসর্গ সন্ধি না, এটা হচ্ছে স্বরসন্ধি। এজন্য স্বরসন্ধির রেফ সব সময় রি হয়ে যাবে। এই জন্য এটা খুব সহজ, এটা আমাদের এত আলোচনা দরকার নেই। যেমন শীতার্থ, শীত যোগ ঋত, ও দেখেন শীত যোগ ঋত রেফ আছে বলে। ভয়ার্থ, ভয় যোগ ঋত। কিন্তু এটাকে অনেকে কি করে, শীত যোগ আর্ত করে। শীত যোগ আর্ত করলে ওই 1 নম্বরের নিয়ম অনুযায়ী হয় যে না তা না, 1 নম্বর নিয়ম অনুযায়ী হয়। কিন্তু এটা আমাদের হওয়া উচিত শীত যোগ ঋত। কিন্তু আর্ত করলে যে হবে না তা না, অ আর আ মিলে আ হয়, কিন্তু 1 নম্বরের নিয়ম অনুযায়ী অনেকটা হয়। কিন্তু শীত যোগ আর্ত না দিয়ে শীত যোগ ঋতু দেওয়াটা উচিত। যাক, আমরা দেখি এরপরে আসবেন জনৈক। এখন আর আমরা নিয়মে যাব না, আমরা যেটা যেটা একটু বলি সেটা একটু লক্ষ্য রাখেন। জন যোগ এক, জনৈক। আমি যেটা যেটা একটু মুখে বলে যাই এটা একটু বেশি পড়েন, আর অন্যগুলো একটু প্র্যাকটিস করেন, হয়তো পরবর্তী ক্লাসে একটু জিজ্ঞেস করেন। আমরা 7 নম্বরের এই কয়েকটি দেখব, যেমন বনৌষধি। লক্ষ্য রাখেন, বনযোগ ঔষধি। অনেকে লেখে ঔষধি, কিন্তু না, সবসময় মনে রাখবেন যদি ধয়ের সাথে রস্বই থাকে তখন ওটা হয় ও, ঔষধি, তখন ও হয়। এই ঔষধি হচ্ছে যে গাছ একবার ফল দিয়ে মারা যায়।
আর যদি ধয়ের সাথে রস্য ই না থাকে তখন ওটা হবে ঔ দিয়ে, অর্থাৎ ঔষধ মানে মেডিসিন। এজন্য দেখেন এখানে আছে বনৌষধি আর এখানে আছে মহৌষধ, অর্থাৎ ধয়ের সাথে এখানে আছে রস্য ই, এজন্য ঔষধি, আর এখানে রস্য ই নেই বলে ঔষধ। এই কোথায় ও হবে কোথায় ঔ হবে এই পার্থক্যটা অনেকে ভুলে যায়, এই কারণে এই 7 নম্বরটা একটু দেখবেন। এরপরে আপনি লক্ষ্য রাখেন 8 নম্বরের যে সন্ধিগুলো খুব সহজ। দেখেন অতীত, অতিযোগ ইক, পরি যোগ ইচ্ছা। এখন লক্ষ্য রাখবেন, এটা কিছুক্ষণ আগে আমি বলছি যে এখানে আমরা পেলাম রস্যই, কিন্তু ইচ্ছায় বেলা তো আমরা রস্যই দিতে পারতাম, পরিযোগ ইচ্ছা, রস্য ই দিয়ে লিখতে পারতাম না। ক্ষেয়র পূর্বে ই হয় না, দীর্ঘ হয়, রস্য হয় না, দীর্ঘ হয়। সতীশ, এই ইস কিন্তু আমরা রস্য দিয়ে লিখতে পারতাম, কিন্তু না, আমরা দীর্ঘ দিয়ে লিখেছি, কিন্তু তালব্য স। এটা আমি কিছুক্ষণ আগে বলেছি, তাই না? তাহলে আপনি এখানে পরীক্ষা, এটা ছোটদের পড়া, এটা একেবারে সহজ নিয়ম। 1 থেকে 8 সন্ধির দেখেন এই 1 থেকে 8-এর পরে আপনি এই যে 9 নম্বর দেখতেছেন না, আপনি একটু খাতায় 9 নম্বর টিপ দিয়ে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর আর 9 নম্বর, এখানে আপনি এই যেহেতু 9 নম্বর ইম্পর্টেন্ট, এই 9 নম্বরটা এইভাবে একটু পড়বেন। যেমন আপনি সন্ধির নিয়মে যেখানে বলছি কি অনেক নিয়ম কানুন বলছে, এখানে কিন্তু 9 নম্বরে 55টি নিয়ম আছে। আমি এখান থেকে 55 বার এটা ব্যবহার করা যায়। এখন লক্ষ্য রাখেন, আমরা নিয়মের মধ্যে যাচ্ছি না, আমরা এটাকে কিভাবে শিখবো লক্ষ্য রেখেন। দেখেন অত্যন্ত অত্যন্ত, আপনি এখানে দেখেন জ ফলাটা উঠে গিয়েছে, জ ফলাটা উঠে গিয়েছে, কি হয়েছে? রস্যই। মনে রাখবেন রস্যই হতে পারে, দীর্ঘই হতে পারে, কোথায় কি হবে সেটা পরের কথা, কিন্তু ই হয় রস্য নয় দীর্ঘ, এর বেশি আর অন্য কোনো বর্ণ হবে না। এখন এই জ ফলার সাথে কোনো কার চিহ্ন নেই, দেখেন জ ফলার সাথে কোনো কার চিহ্ন নেই। যদি কোনো বর্ণের সাথে কার চিহ্ন না থাকে তখন সেখানে একটা নীলিন বর্ণ থাকে, আর নীলিন বর্ণ হচ্ছে অ। এজন্য প্লাসের পরে অটা হয়েছে, যদি এখানে আকার থাকতো আ হতো, একার থাকলে এ হতো। যাই হোক, এরপরে বাকি বর্ণ হয়েছে, এই কারণে এটা হয়েছে অতি যোগ অন্ত। একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে পরিবর্তন হয়েছে কি? জ ফলা, জ ফলা হয়ে গেছে কি ই। এখন আপনি এই ব্যবসা শব্দটি প্রয়োগ করেন। দেখেন ব্যবসা শব্দটি কিন্তু সন্ধি বিচ্ছেদে নেই, মনে হয় কেউ পাননি। তাহলে আপনাকে মনে রাখতে হবে এখানে এই বয় জ ফলার জ ফলাটা তুলে আমরা রস্যই দিই। তাহলে রস্যই দিলে হয় কি বি প্লাস, এরপর একটা প্লাস দিতে হবে। তাহলে এখানে যেহেতু কোনো আকার নেই তখন দিতে হবে অ। তাহলে আমাদের হয় কি বি যোগ অবসা। যদি এই প্রশ্নটি আপনাদের আসবেন, আমি এটা প্রয়োগ করে দেখাচ্ছি, বি যোগ অবসা। তাহলে এইরকম প্রত্যেকটি শব্দ থেকে যদি আপনি জ ফলাটা তুলে দিয়ে রস্যই দেন বা দীর্ঘই দেন, এখানে নদী যোগ অম্বু, নদ্যম্বু, মসি যোগ আধার, মশাধার, এখানে কিন্তু দীর্ঘই হয় বানানো অনুযায়ী। তাহলে আপনি কিন্তু যে কোনো জ ফলা জাতীয় শব্দের সন্ধি বিচ্ছেদ গুলো কিন্তু পেরে যাবেন। দেখেন যদ্যপি, যদি যোগ অপি, প্রত্যাবর্তন, প্রতিযোগ আবর্তন। তাহলে এখানে 9 নম্বরে আপনি মনে রাখবেন, যদি কিছু দু একটা ব্যতিক্রম পাবেন, কোন সন্ধিতে জ ফলা থাকে তাহলে জ ফলাকে তুলে আপনি রস্যই দিবেন, এরপরে প্লাস চিহ্ন দিবেন। জ ফলার পরে যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে অ দিবেন, আর কার যদি থাকে দেখবেন কোন কার আছে, আকার থাকলে আ দিবেন, একার থাকলে এ দিবেন। দেখেন এখানে কিন্তু প্রত্যাশায় আকার আছে এই জন্য আ, নদ্যম্বুতে কিন্তু নেই এই জন্য অ, মশাধারে আকার আছে এই জন্য আ, ইত্যাদিতে আকার আছে এই জন্য আ। দেখেন প্রত্যুপকারে এখানে কিন্তু রস্যও আছে এই জন্য রস্যৌকার আছে, কিন্তু এই জন্য রস্যৌ। এই কারণে আপনি প্রথম মনে রাখলেন জ ফলা উঠে রস্যই বা রস্য দীর্ঘই হবে। প্লাস চিহ্নের পরে আমরা যদি ওখানে আকার থাকে আ দেবো, একার থাকলে এ দেবো, কোনো কার না থাকলে
অ দিব। এইভাবে আপনি তাড়াতাড়ি এগুলো পেরে যাবেন। এখন যাই হোক, আমরা এখানে দেখব যে এরপরে এই যে 9 নম্বরের আরেকটা নিয়মে আপনার এখানে আসবেন, সেটা হচ্ছে জ ফলা এর পূর্ণরূপ কিন্তু জ। আমরা দেখি এই যে 9 নম্বরের এই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট, সবাই লক্ষ্য রাখেন, এই নিয়মটা একটু ভালো মতো লক্ষ্য রাখবেন। এখানে জয়রেফ আছে, এই জয়রেফ উঠে হয়ে গেছে রি, পরি। দেখেন এরপরে কিন্তু আকার নেই, একার নেই, অ আছে, এই জন্য হচ্ছে পরিযোগ অন্ত, পর্যন্ত। আপনি দেখেন প্রত্যেকটি শব্দেই দেখবেন জয়রেফ থাকবে না, পরিযোগ আলোচনা। দেখেন পরেরটা ইম্পর্টেন্ট, লাল দাগগুলো। উপর্যুপরি, উপরিযোগ উপরি। দেখেন এই জয়রেফ উঠে রি হয়েছে, তাহলে প্লাস দিয়ে আমরা দেখি এই জয়ের সাথে রস্যও আছে, তারপরে বাকি বর্ণ পরি, অর্থাৎ উপরিযোগ উপরি। এখন উপর্যুক্ত, উপরিযোগ উক্ত। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দটি হচ্ছে পর্যবেক্ষণ। দেখেন জয়রেফ উঠে হয়েছে রি, অর্থাৎ পরি, প্লাস জয়ের সাথে কিন্তু কোনো কার নেই, এজন্য হয়েছে অ, তারপরে বাকি বর্ণ অর্থাৎ অবেক্ষণ। অবেক্ষণ, এই একারটা আমার ক্ষিয়তে চলে গেছে, স্পেলিংটা রঙা হয়ে গেছে, এখানে একারটা কিন্তু বয়ের সাথে হবে, মানে এখানে এখানে ঠিক আছে, পরিযোগ অবেক্ষণ হবে, অবেক্ষণ ক্ষিয়র সাথে হয়ে গেছে, এটা একটু দেখবেন। এখন এই অনুযায়ী যদি আপনারা একটু দেখেন, তাহলে 8 আর 9 গুলো কিন্তু পেরে যাবেন। কিন্তু লক্ষ্য রাখবেন, এই পর্যটকটা কি ওই অনুযায়ী কেউ পারবেন? দেখেন তো, একজন একটু বলতে পারবেন পর্যটক কি হবে? আনকমন দিলাম, যদি বুঝে থাকে। আমরা বলছি যে আরেকটু বেশি সময়, পরিযোগটক। হ্যাঁ পরিযোগ পরিযোগ অটক স্যার, অটক। পরিযোগ অটক। তাহলে আমরা মনে রাখবো এই জয়রেফ জাতীয় যত সন্ধি আসে সব কিন্তু পারবেন, এখানে একটা টেকনিক আছে, আর এগুলো আসে বেশি, তাই না? তবে তার মধ্যে পর্যবেক্ষণ সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষা আসে। যাই হোক, আমরা দেখি এখানে অনেক দেওয়া আছে, আমরা এরপরে দেখি স্বরসন্ধি কিন্তু অনেক, আমরা সেগুলোতে আর যাচ্ছি না। এই মরুদ্যানটা দেখবেন, মরুযোগ উদ্যান, এটা নিয়ে আমরা 1 নম্বর 10 নম্বর নিয়ে বেশি আলোচনায় যাচ্ছি না। আপনি 11 নম্বরটা আবার একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। এই 11 নম্বরটা যদি আমরা পড়ি, তাহলে দেখবেন এখানে আছে কি, প্রথম শব্দটি দেই, খুব সহজ, এটা না আসার সম্ভাবনা স্বল্প। দেখেন ব ফলা আছে, দেখেন প্রত্যেকটির সাথে ব ফলা আছে। আপনি কি করবেন, এই ব ফলা তুলে ওখানে একটা রস্য দিবেন। কি দিবেন? রস্য। তাহলে আমরা দিলাম ব ফলা তুলে ছয় ব তুলে রস্য সু। এরপরে যেহেতু সন্ধি, প্লাস চিহ্ন দিতে হবে। দেখেন তো ব ফলার সাথে কিন্তু কোনো কার নেই, আকার থাকলে আ হতো, একার থাকলে এ হতো, কিন্তু যেহেতু কোনো কার নেই, এজন্য একটা নীলিন বর্ণ দেব, মানে অ। দেখেন একটা অ দেওয়া আছে, এরপরে বাকি বর্ণ লয় প, অর্থাৎ সুযোগ অল্প। এই অনুযায়ী দেখেন এই 9 এর সাথে ব আছে, এই জন্য আমরা বটায় রস্যকার দিলে হয়ে যায় কি তনু, প্লাস বাকি রয়ে গেল কি দীর্ঘই। দেখেন মনন্তর, ব ফলাটা তুলে আমরা বললাম কি মনু, প্লাস যেহেতু কোনো কার চিহ্ন নেই, এজন্য দিলাম অ, তারপরে বাকি বর্ণ দিয়ে দিলাম। ঠিক দেখেন অন্বেষণ, অনুযোগ এষণ, স্বাগত, ঠিক একই, অন্যয় অনুযোগ অয়। তবে আমরা দেখি পশ্চাচার, পশুযোগ আচার, পশ্চদম, পশুযোগ অধম। অর্থাৎ ব ফলা তুলে রস্য দিবেন, তারপরে যদি কার চিহ্ন থাকে তার পূর্ণরূপ লিখবেন, কার চিহ্ন না থাকলে অ লিখবেন। বাস। এগুলো তো সাধারণত নিজেরা করবেন না, যেমন আপনার অপশন থাকলে কিন্তু পেরে যাবেন, বুঝে যাবেন। তো ওই ক্ষেত্রে আমরা দেখি এরপরে, এটা বিশেষ কয়েকটা নিয়ম, এই নিয়মটা আমি যাব না, অনেক সময় লাগবে। এই যে লাস্টে আবার যে নিয়ম এটা দেখলেন, যে 3 নম্বর, 8 নম্বর, 8 নম্বর, আর ওই যে ব ফলাটা, আর এই যে এখন যেটা, এইগুলো থেকে প্রশ্ন বেশি হয়। যেমন দেখেন নয়ন, নেযোগ অন, খুব ইম্পর্টেন্ট। লবণ, লোযোগ অন। গবেষণা, গোযোগ এসোনা। পবিত্র, অর্থাৎ পারেন তো এই যে এখানে যে কয়েকটা আছে সব কয়টা পড়ে ফেলবেন।
আর যেটাগুলো আমি লাল করে দিয়েছি সেগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ এই অনুযায়ী যদি আপনি স্বরসন্ধির এইগুলো পড়েন দেখবেন যেগুলোর মধ্যে থেকে আপনি কমন পেয়ে যাচ্ছে। কিন্তু এটার সাথে আমি বলবো আর একটু এটাকে কেন্দ্র করে আপনার আমাদের শীটটাকে একটু ভালো মতন পড়ার চেষ্টা করবেন। যাই হোক, আমরা দেখি স্বরসন্ধি সবচেয়ে বেশি পড়া, ব্যঞ্জন সন্ধি কিন্তু একটু কম। আমরা এখন ব্যঞ্জন সন্ধিতে চলে যাই। তো এখানে একটা দিক লক্ষ্য রেখেন, ব্যঞ্জন সন্ধি এই যে 1 নম্বরে যেটা না, এখানে আপনি পাবেন বিশেষ করে আমি ওইখানে বলছিলাম 55টি নিয়ম, ওখানে 55 আপনার যে কি বলে ওইটা 55 না, এইটা 55টি নিয়ম। ওইটা হলো আপনার কত আছে যে আপনার 3টি তো 10টি সব মিলে 25টির মতো, 25টির মতো, তাই না? এখানে আপনি পাবেন 55টি। কি কারণে আমি একটু একটু বলি যে আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে, স্বরবর্ণ হচ্ছে 11টি, আর বর্গ হচ্ছে, লক্ষ্য রেখেন, বর্গ হচ্ছে 5টি, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এখন কয়ের পরে যদি 11টি স্বর হয় 11টা নিয়ম হয়, চ এর পরে 11টা স্বর হলে 11টা নিয়ম হয়, তাহলে 5 11 55, 5 11 55। আমরা আমরা দেখি এই নিয়মের মধ্যে আমাদের যার দরকার নেই। আপনারা মনে রাখবেন যদি কোন সন্ধিতে বিশেষ করে গ থাকে, মানে ব্যঞ্জন সন্ধিতে ওই গ, লক্ষ্য রাখবেন বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ, বর্গীয় জ, দ, ব, আপনার ড। বিশেষ করে যদি বর্গের তৃতীয় বর্ণ কোনো শব্দে থাকে তখন ওই সন্ধিগুলো পরীক্ষায় আসে বেশি। তার মধ্যে ক বর্গেরটা অর্থাৎ গ যদি থাকে তখন ওটা বেশি আসে পরীক্ষায়। এজন্য আপনি এখানে একটা নিয়ম লক্ষ্য রেখেন। দেখেন খুব সহজ একটা শব্দ দিয়ে নিয়মটা আমি বলছি, সেটা হচ্ছে দিগন্ত। দেখেন এখানে গ আছে, কোন বর্গ? ক বর্গ। এই ক বর্গের সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে আপনি ওই গ আর লিখবেন না, লিখবেন দিক, একটা হর্ষ চিহ্ন দিতে হবে, কারণ এটা হর্ষ চিহ্ন না দিলে এটা স্বরসন্ধি হয়ে যাবে, হর্ষ চিহ্ন বাধ্যতামূলক দিতে হবে। এখন দেখেন ওই গয়ের সাথে কোনো কার নেই, সেই আগের মতন যদি আকার থাকতো আ দিতাম, একার থাকলে এ দিতাম, কিন্তু গয়ের সাথে কোনো কার নেই বলে অ দিলাম, বাকি বর্ণ দিক যোগ অন্ত। ঠিক এইগুলো যদি একটু লক্ষ্য রাখা যায়, দেখেন বাগাড়ম্বর, বাগ যোগ আড়ম্বর, বাগিস, বাগ যোগ ইস, নিজন্ত, এটা কিন্তু আর ক বর্গের না, এটা হয়ে গেল কি চ বর্গের, নিজ যোগ অন্ত। স্বরানন, স্বর যোগ আনন। আপনারা কেউ বলতে পারেন এখানটা ডয় বিন্দু র, আসলে ডয় বিন্দু র কিন্তু ট বর্গে পড়ে, ডয় এটাকে ড হিসেবে ধরতে হবে। দেখেন যেহেতু ট বর্গের ড, এই কারণে এটা প্রথম বর্ণ হয়ে গেল শট। তাহলে দেখেন ত যোগ অবধি, অর্থাৎ দ হয়ে গেল খণ্ড, তাই না? তাহলে এইরকম সুযোগ অন্ত, সুবন্ত। এই ব্যঞ্জন সন্ধির এই 1 নম্বর কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই 1 নম্বর দেখবেন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো বর্গের তৃতীয় বর্ণ যদি হয় তাহলে সন্ধি বিচ্ছেদে ওই তৃতীয় বর্ণ হয়ে যাবে প্রথম বর্ণ, অর্থাৎ দিক যোগ অন্ত, অর্থাৎ যে কোনো বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে প্রথম বর্ণ। যাই হোক, আমরা এইগুলো একটু বেশি দেখবেন। 2 নম্বরে আসেন। 2 নম্বরে খুব সহজ, আপনি দেখেন মুখচ্ছবি, মুখ যোগ ছবি, চ আর ছ যদি থাকে তাহলে আপনি ওই চটা উঠে যাবে। দেখেন আলোক ছটা, আলোক যোগ ছটা, খুব সহজ। কথার ছলে, কথা যোগ ছলে, বিচ্ছিন্ন, বিযোগ ছিন্ন। এটা নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই, এটা একটু দেখে নেই। আসি আমরা এরপরে, দেখেন একটু লক্ষ্য রেখেন সৎচিন্তা। এটাও 1 মুহূর্তে পড়তে পারেন, কিন্তু এটা আমি মনে করি কারো পড়ারও দরকার হয় না। যেমন আপনি এখানে দেখবেন সৎচিন্তা, চ আর চ দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে হয়েছে, দুটি ব্যঞ্জন বৃত্ত। যদি দুটি ব্যঞ্জন বৃত্ত হয় তখন আপনি সেখানে প্রথমটি খণ্ড ত দিবেন, পরেরটি ঠিকই রাখবেন। যেমন সৎযোগ চিন্তা, উচ্চারণ, উদ্যোগ চারণ।
তাই না? তো ওই ক্ষেত্রে আমরা দেখি এখানে নিয়ে আমাদের এটা নিয়ে বেশি আলোচনা দরকার হয় না। উল্লাস, উদ্যোগ, লাস, এটা আমাদের সময় নষ্ট করার দরকার নেই। সজ্জন, সজ্জোজ্জন, এটাও ঠিক একই রকম। তবে এখানে আমরা দেখি কুজ্ঝটিকা, কুজ্যোগ ঝটিকা। এখানে আছে বর্গীয় জ আর ঝ। এখানে মনে রাখবেন বর্গীয় জ আর ঝ দুটোকেই একসাথে জ বলা হয়, তাই না? তো ওই ক্ষেত্রে এই কুজ্ঝটিকাটা ইম্পর্টেন্ট বেশি। আর ওইদিকে উজ্জ্বল, উজ্জ্বলের লক্ষ্য রাখবেন উদ্যোগ জল, ওটা কি ইম্পর্টেন্ট বেশি। আর তজ্জন্যটা একটু ইম্পর্টেন্ট হচ্ছে। তিনটি আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আসেন এরপরে যেখানে উৎসাহ, সেটা আমাদের তেমন দরকার। উচ্ছৃঙ্খল, এগুলো কি একবার দেখবেন। উদ্যোগ শৃঙ্খল, এগুলো কিন্তু ব্যাখ্যা করে পড়ার দরকার নেই। উদ্দিন, উদ্যোগ দিন, এগুলো কিছুক্ষণ আগে বলেছি যে ব্যঞ্জন সন্ধি, এগুলো একবার দেখলেই হয়ে যায়। আপনি এই ব্যঞ্জন সন্ধির 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর যে 5টি আছে সব পড়ে ফেলবেন, কিন্তু তার মধ্যে দেখেন উদ্যোগ হার। দেখেন এখানে একটা তথ্য আমি দেই। উদ প্রথমে হচ্ছে দ আর পরে হচ্ছে ধ। এই প্রথম দটা হলো খণ্ডত আর পরের ধটা হলো ক। এটা কেন হলো, কেন ব্যাখ্যা এখন দেওয়ার দরকার নেই। আপনি যদি এরকম দেখেন দ আর ধ, তখন আপনি প্রথমটা দিবেন খণ্ডত, পরেরটা কিন্তু আর রাখবেন না, পরেরটা আবার হ হয়ে যাবে। দুটোই পরিবর্তন হয়ে গেল। উদ্যোগ আর, উদ্যোগকৃত, উদ্যোগ হত। এখন কথাটা হচ্ছে আমরা এই তিনটির বেলায় তো ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখব পদ্ধতি, পদযোগ ক্ষতি। কিন্তু এখানে হলো খণ্ডত, এখানে হলো খণ্ডত, এখানে হলো খণ্ডত, কিন্তু এখানে হলো দ, কিন্তু এখানে খণ্ডত হলো না। এটা অনেকে কনফিউশনে থাকে। আপনি মনে রাখবেন এই তিনটির প্রত্যেকটির প্রথম বর্ণ হ্রস্ব উ, অর্থাৎ স্বরবর্ণ। আর পদ্ধতি আর তদ্ধিত, এই দুটি কিন্তু ব্যঞ্জন বর্ণ। যদি প্রথম বর্ণটি ব্যঞ্জন দেখেন তখন আর খণ্ডতা দিবেন না, তখন দিবেন দ। পদ, তজ্যোগ হিত, পদযোগ অতি। লক্ষ্য রাখবেন সাধারণত অনেকে কি করে এই দুটি ভুল করে, মানে খণ্ডতা ওটার মতন দিয়ে দেয়, কিন্তু এখানে খণ্ডতা হবে না, প্রথমটি ব্যঞ্জন বলে। এখন কেন, সে কেন ব্যাখ্যা আমরা যাব না, আমি বলছি আগেই। সন্ধির এক একটা সন্ধির ব্যাখ্যা করতে গেলে, বুঝাতে গেলে আপনার আরো এলোমেলো হয়ে যাবে। তো মোটের উপর আমরা যে কমন থাকে সেই জন্য আমরা একটু আলোচনা করি। এই উল্লাস, এটা কিছুক্ষণ আগে আগে আমরা পড়ছি বলেছি। কিন্তু যাই হোক, আপনার 3 নম্বরটাকে যেভাবে পারেন একটু মুখস্থ করবেন। শেষের দুটি বিশেষ ইম্পর্টেন্ট মনে রাখবেন, বিশেষ করে তদ্ধিত বেশি ইম্পর্টেন্ট। আসেন আমরা এরপরে দেখব, এই যেখানে আছে কয়েকটি শব্দ তেমন না, ষড়যন্ত্র দেখবেন। ষড়যোগ যন্ত্র, ষড়যন্ত্র, আমি যেটা যেটা একটু উচ্চারণ করে এটা একটু বেশি পড়বেন। তার মধ্যে আপনি এই উন্নয়ন দেখেন, উদ্যোগ নয়ন, দুটি ন, একটা খণ্ডত হয়েছে আর একটা ন রয়ে গেছে। এটা কিন্তু ওই নিয়মে হয়েছে, কিন্তু এখানে আমাদের একটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তন্ময়, মৃন্ময়, চিন্ময়। একটু লক্ষ্য রেখেন এই যে তন্ময় আছে, তন্ময় শব্দটিতে দেখেন ন আর ম আছে। চিন্ময় কি ন আর ম আছে। তাহলে এখানে আমরা দেখি নটা উঠে গেছে, খণ্ডত হয়েছে, আর মটা কিন্তু রয়ে গেছে। এই কারণে মৃন্ময়, তন্ময়, চিন্ময়, অর্থাৎ এটা কিন্তু ন খণ্ডত হবে আর মটা থেকে যাবে, অর্থাৎ তজ্জোগময়, মৃৎযোগময়, চিৎযোগময়। এই তিনটি একটু ভালো মতো লক্ষ্য রাখবেন। এই তিনটি ইম্পর্টেন্ট বেশি এই অংশ থেকে, 5 নম্বর থেকে। তারপরে এই যে সম্মানটা দেখি, সংযোগ মান সম্মান, এখানে আমরা দেখি তত ইম্পর্টেন্ট না। সংযোগ চয়, সঞ্চয়। এখন আমরা যদি বলি সন্ধি তাহলে কি হবে? সংযোগ ধি, সংযোগ ধি। ওই ম, মানে আমরা দেখি মানে এইগুলো বিশেষ করে 6 নম্বরেরটা তত ইম্পর্টেন্ট। আবার 6-এর পরে দেখেন আমি 7 নম্বরে কয়েকটা সন্ধি দিয়েছি, তত পড়বেন নাই। যেমন সংবাদ, সংযোগবাদ, দেখেন হসন কি বলে, অনুসার। অনুসার কিন্তু বিচ্ছেদে অনুসার থাকবে না, অনুসার হয়ে যাবে ম। সমযোগ জম, দেখেন সমযোগবাদ। তাহলে আমরা দেখি কিম যোগ বা, তাহলে যে কোনো অনুসার
বিচ্ছেদে ম হয়ে যাবে, একটা হসন্ত চিহ্ন কিন্তু দিতে হবে। কিন্তু এটা খুব সহজ, কিন্তু লক্ষ্য রাখতে হবে ব্যতিক্রমটা। সম্রাট, এখানে দেখেন সংযোগ রাট, তাহলে আমরা দেখি এবার তো আমরা সংরাট পেলাম না, আমরা পেলাম কি সম্রাট। শব্দটা তো সম্রাট, এখানে তো অনুসার নেই, কিন্তু এটা হলো ব্যতিক্রম, এই জন্য সংযোগ রাট এটা হলো ব্যতিক্রম, আর বাকিগুলো কিন্তু সন্ধির নিয়ম অনুযায়ী হয়েছে। যাই হোক, এখানে সম্রাটটা ভালো মতন দেখবেন, আর ওইগুলো সহজেই পাবেন আপনারা। এখানে যাচ না, যাচ যোগ না, এটা দেখবেন। এখানে আছে ইও, কিন্তু আমরা বিচ্ছেদে গিয়ে যাচ ঠিকই রেখেছি, কিন্তু ইও লিখি নাই, না লিখেছি। এটা ইও নয়ের মতন উচ্চারণ হয়, এগুলো আপনাদের হয়তো ওভাবে পড়ায়নি। তথ্যটা একটু দেখবেন, তৎযোগ তয়তৎ তথ্য, এটা একটু দেখবেন। আর আরেকটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বরটা খুব সহজ, আমি বলছি ব্যঞ্জন সন্ধি একেবারেই সহজ পাবেন। যেমন কৃষ্টি, দেখেন কৃষ যোগ টি, সন্ধিতে যদি কখনো ট দেখেন তখন দিবেন ত, আর ঠ দেখলে দিবেন থ। অর্থাৎ বৃষ্টি বৃষ যোগ টি, সৃষ্টি সৃষ যোগ টি, কৃষ্টি কৃষ যোগ টি, আর ষষ্ঠ শস যোগ থ। মানে এগুলো একেবারেই সহজ। তো এখানে কয়েকটা সন্ধি আছে, এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। এই বিশেষ নিয়ম সাধিত সন্ধি বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা অন্য সব জায়গায় আসে, আমরা দেখি জব পরীক্ষা তেমন আসে না। একবার একটু দেখে যে, যেমন সংযোগ কৃত, সংস্কৃত, এখানে আমাদের জানি সংযোগবাদ সংবাদ হয়, কিন্তু ওই যে একটা স আছে না, এই স এর কারণে ওই নিয়ম অনুযায়ী না হয়ে এটাকে বিশেষভাবে বলা হয়েছে, যে এই কারণে এটার নাম দেওয়া হয়েছে বিশেষ। তো আমরা দেখি বিশেষ করে বিশেষ নিয়মে সাধিত যে সন্ধিগুলো আছে, একবার একটু দেখে যাওয়াটা ভালো, কিন্তু এগুলো থেকে তেমন বেশি উদাহরণ আসে না বললেই চলে। যাই হোক, আমরা দেখি ব্যঞ্জন সন্ধি আমরা আগে বলেছি স্বরসন্ধি বেশি করতে হবে অনেক দিন, ব্যঞ্জন সন্ধি একেবারেই তত না মোটের উপর, আর বিসর্গ সন্ধি কিন্তু একেবারে অল্প পড়া। আমরা দেখি দুটি উৎস থেকে বিসর্গ পাওয়া যায়, একটা হচ্ছে র আর একটা হচ্ছে স, এই জন্য বলা হয় রজাত আর সজাত। আমরা দেখি সজাত থেকে প্রশ্ন হয় না বললেই চলে, রজাত থেকে আসে। এই জন্য আমরা একটু দ্রুত ওই অংশটা যাই, উদাহরণটা একটু দেখি। যে আপনি এই অংশটা একটু দেখেন, প্রথমত দেখেন অহরহ, অহ, এই র এখানে বিসর্গ হয়ে গেছে, তারপরে র এর সাথে কোনো কার চিহ্ন নাই বলে অ হয়েছে, তারপরে হয়েছে অ, অর্থাৎ অহ বিসর্গ অহ। পুনরায় পুনযোগ আর, এই র উঠে গেছে, বিসর্গ হয়েছে। প্রাতরাস, প্রাতযোগ আস, পুনযোগ অপি, এই রেহেও কিন্তু ওই রটা একই ধরতে হবে। অন্তযোগ গত, অন্তযোগ ভুক্ত। এই কারণে মনে রাখতে হবে রেফ বা র যদি থাকে তখন তার পরিবর্তে বিসর্গ হয়। এখন আমরা দেখি যদি কোনো শব্দে রেফ বা র দেখেন তার পরিবর্তে বিসর্গ দিয়ে দেবেন, তাহলে যত রজাত আছে সবই কিন্তু পারা যাবে, একটা থেকে হাজার হাজারটাও পারা যাবে যদি আপনি রেফ বা র সবাই কিন্তু চিনি। এখন আমরা যদি ওই অনুযায়ী প্র্যাকটিস করি দুরন্ত, তখন হবে দুঃ বিসর্গ যোগ অন্ত। দুরহটা কি হবে একজন একটু বলবেন, দুরহটা কি হবে? স্যার দু যোগ দীর্ঘ। উহ, উহ, মানে ওই যে রয়ের সাথে দীর্ঘ উ আছে, এই কারণে। তাহলে আমরা দেখি রজাত আমরা কেন একটা পড়লেই তো সব পারবো, যত কঠিনই হোক না কেন। আমরা আসলে বলে অনেকে কঠিন, শব্দ কঠিন হতে পারে, সন্ধি কঠিন না। রয়ের পরিবর্তে বিসর্গ দিবেন বা রেফের পরিবর্তে বিসর্গ দিবেন, তারপরে প্লাস চিহ্ন দিয়ে ওই রয়ের সাথে যেই কারটি আছে ওই কারটির পূর্ণরূপ লিখবেন। যেমন দুরহ, দুঃ বিসর্গ প্লাস ওই দীর্ঘ, রয়ের সাথে দেখেন দীর্ঘ আছে, এই জন্য দীর্ঘ দিয়ে হ হবে, অর্থাৎ দুঃ বিসর্গ উহ, তাই না? ঠিক এই অনুযায়ী যদি করেন দেখবেন যত র আছে, একবার একটু প্র্যাকটিস করে দেখবেন। আমরা দেখি যে আশীর্বাদ, দুর্লভ, এটা আমরা বলে দিয়েছি নিরাকার। এখন আপনি একটু লক্ষ্য রেখেন নিরাকার, সবাই একটু লক্ষ্য রেখেন। তাহলে এই রটা উঠে গেল, বিসর্গ হলো নি, রয়ের সাথে আকার আছে, এখন হলো
আকার, নির্যোগ আকার। তাহলে আমরা দেখি র একই নিয়মে চলে, কিন্তু ব্যতিক্রম হয়ে গেল এই কয়েকটি। একটু লক্ষ্য রেখেন। নীরব, নিরাকার হলো নির্যোগ আকার, কিন্তু নীরব তো হওয়ার কথা ছিল নির্যোগ অব, কিন্তু আমরা দেখি নীরবে বিসর্গ ঠিকই আছে, কিন্তু আবার রটাও রয়ে গেছে। দেখেন নিরাকারে কিন্তু বিসর্গ আছে, কিন্তু রটা নেই। এখন কথাটা হলো কোন জায়গায় রটা থেকে যাবে। আপনারা সবাই লক্ষ্য রাখবেন, দেখেন নীরব, নীরব, নীরস, নিরন্ধ্র, এখানে প্রথম বর্ণের সাথে সাথে কিন্তু দীর্ঘই। যদি দেখেন বিসর্গ সন্ধি র, যেটা রজাত বিসর্গ, যেটা তার প্রথম বর্ণটির সাথে যদি দীর্ঘই থাকে, তাহলে বিসর্গ র এর পরিবর্তে তো বসবেই, সাথে আবার রটাও থেকে যাবে, যেমন নি বিসর্গ যোগ রস। কিন্তু এখানে কিন্তু দীর্ঘ না, এজন্য নি দু বিসর্গ যোগ অন্ত, অর্থাৎ রটা উঠে গেল। তাহলে যেখানে রজাত বিসর্গের যেখানে প্রথমে দীর্ঘই, সেখানে বিসর্গ হবে, সাথে রটাও থেকে যাবে। এখন বলেন যে কিছুক্ষণ আগে প্রথম একটা প্রশ্ন করেছিলেন, তাহলে এটা তো নিয়ম অনুযায়ী হয় না, এটাকে বলে ব্যতিক্রম। আমরা এটাকে কিন্তু নিপাতন বলতে পারি, কিন্তু আমি বললে তার হবে না। কিন্তু আপনারা মনে রাখবেন, যত র আছে তার পরিবর্তে বিসর্গ হবে, আর প্রথমে যদি দীর্ঘইকার থাকে তাহলে সেখানে বিসর্গ লিখবো, কিন্তু রটাও বহল থাকে, তাহলে আর আপনাদের এটা সমস্যা হবে না। তাহলে আমরা দেখি রকার, র জাতীয়টা একটু প্র্যাকটিস করবেন, যত আনকমন শব্দ আছে এর জন্য বিসর্গটা দিয়ে দিবেন। তো এরপরে দেখেন সজাত, একেবারে এটা তো ইম্পর্টেন্ট না, তারপরে বলি এটা তেমন পড়ার নাই। দেখেন নিঃযোগ চয় নিশ্চয়, নিঃযোগ ঠুর নিষ্ঠুর, শয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে। যদি স দেখেন ধনুষ্টঙ্কার, ধনু বিসর্গ যোগ টঙ্কার, এটা নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এখন দেখেন তো দুস্তর হলো কি, দু বিসর্গ যোগ তর, কে যেন ওই যে বলছিলেন ভাস্কর, তাহলে ভা বিসর্গ যোগ কর, তাহলে ওটা কেন নিপাতন হলো? এটা তাহলে নিপাতন হলো না তো, তাই না? ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, সে আছেন কিনা জানি না। তো আমরা বলছি ওই থিঙ্কিং এ যদি আমরা যাই, তাহলে তো আমরা তো মানে কারো ভুল বা কারো ওই সবকিছু আমরা ধরতে পারবো না। আমরা সাধারণত প্র্যাকটিস করে যাব, পরীক্ষা আসলে যেন আমরা উত্তরটা দিতে পারি। তো ওই ক্ষেত্রে দেখবেন স যদি বিসর্গ হয় তাহলে সজাত, আর র যদি বিসর্গ হয় তাহলে রজাত। এখন কথা হচ্ছে, আমাদের তো মনে হয় যে এই যে এগুলো একটু দেখবেন একবার দুইবার, এগুলো যে এখানে আবিষ্কার, আবি বিসর্গ যোগ কার, আমি কিছু উদাহরণ দিয়েছি, কিন্তু এই যে প্রত্যেকটাই স উঠে বিসর্গ হয়ে যাবে। যে তারপরে এইখানে আবার একটু দেখবেন, এই 9 নম্বরটা পড়বেন না, প্রাতকাল। দেখেন যেখানে বিসর্গ থাকবে মনোপুত, সেখানে আপনি সন্ধি করতে গিয়ে মাঝখানে একটা প্লাস দিয়ে দিবেন, এই জন্য এটা আসে না পরীক্ষায়। এই জন্য আমি উদাহরণটা দিয়েছি, কিন্তু এটা পড়ার দরকার নেই। কিন্তু আপনি লক্ষ্য রাখবেন, তাহলে আমরা তো সাধারণত দেখি বিসর্গ বলা হয়েছে দুই প্রকার, সজাত ও অরজাত, কিন্তু এটা ছাড়াও আরো দুই ধরনের বিসর্গ আছে। কেন আছে? আর এই মুহূর্তে কেনর উত্তর দেওয়ার তো সময় নেই, আমরা শুধু কয়েকটা শব্দ পড়ব। চলে আসেন সেই অংশে, একটু লক্ষ্য রেখেন। এই যে 1 নম্বর দেখবেন, এটাকে আমরা আগে বলছি প্রশ্ন করার দরকার নেই, বা এখানে দেখবেন র নেই, তাহলে এখানে কেন বিসর্গ হলো? তাহলে না, এটা তো রজাত সজাতের মধ্যে পড়ে না, এটা বিশেষ নিয়মে হয়, এটা আমরা বাদ দেই। দেখবেন ততোধিক, তত বিসর্গযোগ অধিক, ইম্পর্টেন্ট, কিন্তু মুখস্থ করে ফেলবেন 1 নম্বর। দেখেন 2 নম্বরে তিরোধান, এখানে বলা হয়েছে তীর, রটা কিন্তু রয়ে গেছে বিসর্গ, তাহলে বিসর্গটা দিল কার পরিবর্তে? তাই না? আমরা বলছি, এটা আমরা ব্যাখ্যা করার কোনো সময় নেই, এটা বিশেষ কারণে হয়েছে, একটা কারণ আছে, সে কারণটা এই মুহূর্তে দরকার নেই। তারপর দেখেন মনোযোগ, মন বিসর্গ যোগ যোগ, এখানে র নাই স নাই, তাই না? যাই হোক না কেন, এই যে 1 নম্বর আর 2 নম্বরের যে বিসর্গগুলো আছে,
এইগুলো কিন্তু আপনি একদম মুখস্থ করে যাবেন এই শব্দ। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সদ্যজাত, সদ্য বিসর্গযোগ জাত, অর্থাৎ ততোধিক সদ্যজাত। আর আপনি তপবন, এটা একটু লক্ষ্য রাখবেন। তবে আছে অল্প কয়েকটা, একটু পড়ে ফেলবেন। তাহলে আমরা দেখি যে স আর র ছাড়াও আমরা বিসর্গ আরো দুই জায়গায় পাই, 1 নম্বর আর 2 নম্বর, তাই না? এটা একটু দেখবেন। আর মোটের উপর আমাদের রজাত আর সজাতটা কিন্তু আগেই পড়িয়ে ফেলেছি। যাই হোক না কেন, সব মিলে আমরা দেখি, আমি আমি আগেই বলি যে আমি সাজেশন অনুযায়ী ইম্পর্টেন্ট তথ্যটা আলোচনা করেছি, তাও খুব দ্রুত। তো ব্যাখ্যা করে তো মোটের উপর একটু ব্যাখ্যা করেছিও, যে এর বেশি আপনারা যেন না, কারণ পরীক্ষার সামনে তো এগুলো প্র্যাকটিস করে করে আপনি আগে সাজেশনটা ঠিক করেন। অন্যান্য সাবজেক্ট আছে, সব মিলে যেন পরীক্ষায় কমন পড়ে যায়। ওটা কি কেন হলো অত ব্যাখ্যা বা অত কিছুর মধ্যে যাওয়ার আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে যাওয়ার দরকার নেই। যদি কারো প্রশ্ন থাকে, হয়তো আমরা পরবর্তী ক্লাসে যে একটা প্রশ্ন উত্তর দেব, যদি মনে করেন যে মানে ক্লাসের জন্য যদি হয়। 1 মিনিটে কেউ হয়তো কিছু একটু বলতে পারেন, আমি একেবারে শেষ করবো এখন, এইভাবে সময় আমরা আগে অনেক নষ্ট করে ফেলেছি। 1 স্যার মিনিটে অহরহ, এটা অহ প্লাস এটা বিসর্গ এবং অহ হচ্ছে, এটা একটু বুঝেন। আমরা ওটাই আমি অহরহ। বলছি, আপনি মনে রাখবেন এটাই তো মূল নিয়ম। এই যে দেখেন অহরহতে যে র আছে না, এই রয়ের পরিবর্তে বিসর্গ বসবে। দেখেন তো, এই যে রয়ের পরিবর্তে বিসর্গ বসেছে, ও, তা যেহেতু রয়ের আকার নেই পরিবর্তে সেহেতু বিসর্গ, অ বসবে। হ্যাঁ। এরপরে আপনি ও রয়ের সাথে, এটা কি আপনি ক্লাসটা তো ওইভাবে ব্যাখ্যা করি নাই, আপনি মনে জি জি রাখবেন জি। যে কোনো ব্যঞ্জনের সাথে যদি হসন্ত চিহ্ন না থাকে, একটা করে স্বরবর্ণ আছে। আমরা যদি দেখি আকার, একার, ওকার দেখা যায়, কিন্তু অটা দেখা যায় না, অত নীলিন বর্ণ। যদি দেখেন আকার নেই, একার নেই, ওকার নেই, তখন মনে করবেন ওখানে একটা অ আছে। তাহলে ওই র এর সাথে কি আছে? অ আছে। কিন্তু ও রটা আচ্ছা। বিসর্গ হলো, কিন্তু ওটার সাথে স্বরবর্ণটা প্লাসের পরে বসে। স্বরবর্ণটা কিন্তু বিসর্গের মধ্যে চলে যাবে না, স্বরবর্ণটা প্লাসের পরে বলবে। তাহলে আমরা দেখি রটা বিসর্গ হলো, তার র এর সাথে একটা অ আছে, প্লাস দিয়ে ওই অটা বসালাম, তারপরে বাকি হটা দিয়ে দিলাম। তখন আমাদের হয় কি, অহযোগ অহ। এখন আমরা দেখি ছোট ক্লাস থেকে শুরু করে আমরা কেউ কিন্তু ওইভাবে ব্যাখ্যা করি না, আমরা বলি কি অহ বিসর্গ যোগ অহ। কিন্তু এখানে যে অটা কেন হলো, এই অটা কিন্তু আমরা সাধারণত আহ, কেউ সহজে প্রশ্ন করে না। এই অটা হলো এই রয়ের সাথে একটা মিলিন বর্ণ অ এখানে বসে গেছে। হিডেন ভাবে একটা ইয়ে থাকে, অ হ্যাঁ, অ hidden। থাকে। আবার এটা দেখেন পুনরায় এই রটা বিসর্গ হলো, কিন্তু এখানে অয় ওই হয় যে না, আ এটা আছে, হয়েছে আ। আ বর্ণ আছে, ওই হ্যাঁ আস, হ্যাঁ। এই যে প্রাতরাস, তাই না? তো ওই যে এটা হলো কি, আমি আগে বলেছি যে এগুলো প্রত্যেকটা ধরিয়ে ধরিয়ে পড়ার মতন হলে সন্ধিতে লাগে 4 ক্লাস, 2 ঘন্টা করে, তাই না? যাই হোক, জি স্যার, সবকিছু খুবই। মিলে এই মুহূর্তে আপনাদের, আমি আগেই বলি যে প্রথম ওই যে আমাদের একটু ঝামেলা হয়েছে বলে আমি অত কথা বলি না। আমি সাধারণত ক্লাস নেওয়ার সময় বলি যে মনে রাখবেন ব্যাকরণ আমরা এখন শেখার চেয়ে ব্যাকরণ পড়ে যেন কমন ফেলতে পারি বেশি। মুখস্থ কিছু করতে শিখবো হবে না স্যার। তা চায় না, কিন্তু এই মুহূর্তে শেখার ক্লাস এটা না। কারণ কিছু শিখবো না তা না, ব্যাপকভাবে বোঝার ক্লাস এটা না, মানে বোঝার ক্লাস এটা না। এখানে আমরা যেন মোটের উপর একটু পড়ে যেন দ্রুত কমন তুলতে পারি, এইভাবে ক্লাসগুলো নিই। যাই হোক, আমার মনে হয় স্যার আর কারো কোনো অত্যন্ত ভালো ক্লাস হলো স্যার, অত্যন্ত ভালো ক্লাস স্যার, খুবই ভালো। মানে একটু কারো কি কোনো আমরা কি ছেড়ে দেবো? আপনার আপনারা যদি কেউ স্যার আমাদের পিডিএফটা গ্রুপে দিবেন স্যার। বুঝিনি কথা। স্যার আজকের মতো শেষ করে এই যে আমি, এই যে আমার এটা পেয়ে যাবেন ক্লাসটা একটা এটা কি recording। পিডিএফ দেবেন না স্যার? এটা পিডিএফ? এটা, হ্যাঁ, আপনারা কি একটা পিডিএফ কি পেয়েছেন? একটা শীট পাবেন জি না। পুরো। আমার মনে হয় এটা শোভন ভাইয়ের সাথে আলোচনা করবেন। আর এটা তো আপনাদের কাছে আছে, এই যে রেকর্ডিং এ তো আপনাদের বারবার দেখতে পাবেন। এখানে কিন্তু আমি পিডিএফ অনেক দিলে ভালো রেকর্ডিং হয়। আছে ঠিক আছে স্যার, পিডিএফটা দিলে ভালো হয়। পিডিএফ দিলে ভালো হয়।
পিডিএফটা স্যার এইটার পিডিএফ আমি বলে দেবো, শোভন ভাইকে বলে দিব, মানে এই ব্যাপারটা একটু শোভন ভাইয়ের সাথে একটু আলোচনা করবি, কারণ এটা ঠিক তো আছে। ওরা ডিলিং করে আর আমি তো ক্লাস নেই, আমি তারপরে বলে দেবো যে পিডিএফটা ওনাদের দিয়ে দিন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ সবাই। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ধন্যবাদ স্যার, অনেক রাত হয়ে গেছে। জি স্যার, আজকে মাথায় সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাদের অনেক রাত হয়ে গেছে, সো আমরা ক্লাসটি শেষ করে দিচ্ছি।